ওকে, এখন সেকশন এতেই আছি। সেকশন এর আজকের টপিকটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি এন্ড সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম। আচ্ছা, তাহলে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে সাইবার ক্রাইমের সাথে ইন্টারনাল কন্ট্রোলের কি কোনো যোগসূত্র আছে কিনা। ইন্টারনাল কন্ট্রোলের যে মূল যে গোলটা, সেটার সাথে সাইবার ক্রাইমকে কিভাবে লিঙ্ক করা যায়। এটা তো আইটির মধ্যে পড়ালেও চলতো, কারণ আইটিতে তো একটা আলাদা সেগমেন্টই আছে আমাদের। সেকশন এফটা হচ্ছে পুরোটাই আইসিটি নিয়ে, একদম বেসিক। তো সেখানেও এটা আলাপ করলেও চলতো, কিন্তু তারপরেও আমরা দেখতেছি যে এটা ইন্টারনাল কন্ট্রোলের মধ্যে এই বিষয়গুলো চলে আসছে। ইন্টারনাল কন্ট্রোল বারবার একটা জায়গায় ফোকাস করার চেষ্টা করছে, যেটা যেমন আপনার ফ্রড কন্ট্রোল, তারপর আপনার অ্যাসেটের মানে প্রপার সেফগার্ডিং অফ অ্যাসেট, রিলায়েবিলিটি, এবং যেটা টুয়ার্ডস এটা এনশিওর করে আপনার এফিশিয়েন্সিটাকে, অপারেশনাল এফিশিয়েন্সিটাকে এনশিওর করতে যা যা লাগে। অর্থাৎ অপারেশনাল এফিশিয়েন্সি বা অপারেশনাল যে রিস্কটা, সেটাকে মিনিমাইজ করার জন্য যা করার দরকার সেটাকে আমরা মানে এক কথায় ইন্টারনাল কন্ট্রোল বলতে পারি। সেই হিসাবে এখন যেহেতু আমাদের এখন ডেইলি অপারেশনাল লাইফটা অলমোস্ট আইটি বেসড, সো এই বিষয়গুলো এসে যাবে এবং প্রাসঙ্গিক সেই হিসাবে। তো সাইবার সিকিউরিটি এরকম একটা বিষয়, দেখেন এখানে কিছু আইটি রিলেটেড কনসেপ্ট আছে, এগুলো কমন আর কি, আমরা মোটামুটি হরহামেশা এগুলোর সাথে পরিচিত। In which of the following statements about a firewall is false? তো এটা দেখবেন, এগুলো একটু ধারণা নিলেই চলে, এগুলোর জন্য একদম প্রোগ্রামার হওয়ার দরকার নেই। যেমন যেখানে ফায়ারওয়াল আছে সেখানে দেখবেন ভাইরাস এবং এই ধরনের যে বিষয়গুলো, তারপরে হ্যাকিং ইস্যু, তারপরে ফিশিং, আর কি আছে, আপনার সিস্টেমের ডেটা চুরি হইতে পারে বা কন্ট্রোল নিয়ে নিতে পারে, নেটওয়ার্কের কন্ট্রোল নিয়ে নিতে পারে, অথবা যে ওভার দ্য নেটওয়ার্ক আমরা যে ডেটা পাস করি সেগুলো হ্যাক হইতে পারে। এই ধরনের বিষয়গুলো আর কি টেকনিক্যাল ইস্যুস। সো এখানে এমসিকিউতে যতটুকু আছে সেটাই আমি বলবো যে এনাফ। তারপর ফার্দার লার্নিং এর জন্য জাস্ট একটু গুগল করে যদি আর একটু ডিটেলস আমরা নিয়ে নিতে পারি, সেক্ষেত্রে টেক্সট বুক না ঘাটাঘাটি করলেও চলবে। সো কিওয়ার্ড গুলো এখান থেকে বের করে নেবেন পড়ার সময়। যেটা প্রশ্নটা অ্যাবাউট হচ্ছে ফায়ারওয়াল, সো ফায়ারওয়ালকে একটু নোট করে রাখলেন, একটু গুগলে দেখে নিলেন যে আরো ডিটেলস কি আছে ফায়ারওয়াল সম্পর্কে বা তার ক্যারেক্টারিস্টিক্স গুলো। প্রশ্ন খুব সিম্পল হয় এখান থেকে, খুবই সিম্পল প্রশ্ন হবে। যেমন দেখেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ফায়ারওয়াল ইজ ফলস। তার মানে ফায়ারওয়ালের বৈশিষ্ট্যগুলো যদি আমার জানা থাকে তাহলে আমি ট্রু ফলসটা মিলাই নিতে পারবো। তো যেটা ফলস, তাহলে তার এগেইনস্টে আমার তিনটা লার্নিং আছে এখানে। ফলসটাকে আপাতত হোল্ড অন করেন, বাকিগুলো কিন্তু ট্রু স্টেটমেন্ট নিঃসন্দেহে। যেহেতু একটা মাত্র ফলস স্টেটমেন্ট আছে, বাকিগুলা ট্রু অ্যাবাউট ফায়ারওয়াল। তো ট্রু গুলো আমরা একটু শিখে নিতে পারি এখান থেকে। The firewalls can be either hardware based or software based, দুই রকমই হতে পারে। Firewall can block code scans from finding computers on a company's network. Firewalls act as barrier between the internal and external network. আচ্ছা, তার মানে এখানে যে ফায়ারওয়ালটার কথা বলা হচ্ছে, তাহলে ফায়ারওয়ালটা কি এখানে প্রোটেক্টর কিনা? এটা ফায়ারওয়াল প্রোটেক্টর ফ্রম ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। তার মানে সে একটা ওয়াল ক্রিয়েট করে। এটা দুই ভাবে করা যায়, সফটওয়্যারের মাধ্যমে করা যায়, হার্ডওয়্যারের মাধ্যমেও করা যেতে পারে। আচ্ছা, তো ফলস স্টেটমেন্টটা কি? ফলস স্টেটমেন্টটা হচ্ছে ফায়ারওয়াল আর অ্যান ইফেক্টিভ ব্যারিয়ার ফ্রম ফিশিং অ্যাটাকস। হ্যাঁ, এটা সত্য না। ফিশিং অ্যাটাক কে প্রোটেক্ট করতে পারে না বা ইফেক্টিভ ব্যারিয়ার হিসেবে ব্যবহৃত হয় না।
তাহলে এখানে আরেকটা কিওয়ার্ড পাইলাম আমরা, সেটা হলো ফিশিং। ফিশিংটা, তাহলে ফিশিংটা কি, এবং ফিশিং নিশ্চয়ই হার্মফুল কোনো কিছু একটা, ফিশিং অ্যাটাক যেহেতু বলছে, so something harmful for the system. পরে আসেন, কাজ করতেছে, পরে আসেন। ওকে, তো এখানে আমি ছোট্ট একটা এক্সপ্লেনেশন পাবো। দেখেন, ফায়ারওয়ালস আর নট অ্যান ইফেক্টিভ ব্যারিয়ার এগেইনস্ট ফিশিং অ্যাটাকস। তো ফিশিং অ্যাটাকটা কি সেটাও বলে দিচ্ছে। ফিশিং অ্যাটাক ইনভলভস tricking someone into divulging information, and a firewall cannot help prevent someone from releasing private information. And firewall's purpose is to prevent unauthorized access to the company internal network. আচ্ছা, তাহলে ফায়ারওয়াল ফিশিংটা কি একটু উদাহরণ দেওয়া যাবে? লাইক একটা লিংক আপনাকে একটা পাইলাম শেয়ার করলো, ওই লিংকে ক্লিক করলে দেখা যাবে যে আমার কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এক্স্যাক্টলি, মানে ফিশিং তো প্রতিনিয়ত আমরা মানে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে তো আমরা পাইতেই থাকি। বিভিন্ন অ্যাপ আছে যেগুলো, যেমন আমরা ওই যে আপনার ওই যে রাশিফল, তারপরে আপনার ভবিষ্যৎ বলতে পারে, 2050 সালে আপনি কি হবেন, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ফিশিং। কারণ কোনো না কোনো ভাবে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও দেখা যায় আপনি আপনার ডিভাইসের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যাক্সেস না দিলে কিন্তু দেখা যায় অ্যাপটা অ্যাক্টিভেটই হবে না। হ্যাঁ, এতে করে ওই আপনার ভবিষ্যৎ বলার জন্য আসলে এটা বানানো হয় নাই, সে কোনো না কোনো ভাবে আপনার ডিভাইস থেকে ইনফরমেশন নিয়ে নিচ্ছে। সো এটা একটা ফিশিং। তারপরে ধর অনেক সময় আনঅথরাইজড বা সাডেন মেইল আসে, মেলে দেখবেন যে সে একটা কারাগারে বন্দী আছে বা রিফিউজি সেন্টারে আছে, তার কাছে $7 মিলিয়ন আছে অমুক ব্যাংকে, সে টাকাটা রিলিজ করতে পারতেছে না। আপনি যদি ওয়েস্টার্ন ইউনিয়নে তাকে $500 পাঠান, তাহলে সে টাকা রিলিজ করবে এবং সে ব্যবসা করার জন্য আপনাকে টাকা দেবে। এরকম মেল অনেক পাইছি, এরকম প্রাইস পাইছি। আফ্রিকা থেকে বেশি আসে এগুলো। ইন্টারেস্টিং। আমার পরিচিত রিলেটিভ, সে খুব রেডি টেডি হয়ে, আরে বাবা, সে প্রথমে পারে দেখি একটু চেঞ্জ সাইকোলজিক্যালি, কি রে ভাই এই বেটা এত চেঞ্জ একদম। পরে দেখি ঘটনা তো অন্য, সে বিজনেস টিজনেস করবে, মানে বলে যে কোম্পানি ফরমেশনের যা যা করা লাগে রেডি করে ফেলো। আমি বললাম যে একটু হেল্প করো আমাকে, আর তুমি পার্টনার হইতে পারো। আমি বললাম, কি করে? তো আমি একটা ফান্ড পাবো এক জায়গা থেকে, বিশাল বড় অ্যামাউন্ট। পরে আমার কাছে যখন শেয়ার করছে তখন বলছি, খবরদার আর ডোন্ট প্রসিড ফার্দার। সামথিং অ্যালিউরিং। হ্যাঁ। Okay, 6 months after disgruntled systems programmer was fired and password disabled, the company's mainframe was brought to a halt when it suddenly erased all of its own files and software. The most likely way the programmer accomplished this way by ঘটনাটা বুঝছেন কিনা? 6 months after a disgruntled system programmer was fired and password disabled, the company's mainframe, that systemটা was brought to a halt, মানে in function নাই আর কি। It suddenly erased all of its own files and software. The most likely way the programmer accomplished this way by, সে কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারে? মানে এই ঘটনাটা কিভাবে ঘটতে পারে, যেহেতু প্রোগ্রামারকে স্যাক করা হয়েছে। আচ্ছা, তার মানে এই প্রোগ্রামারটা আসলে এই কাজটা কিভাবে করছিল, কি করে গেছে, যে কারণে দেখা গেল পুরো সিস্টেমটা কলাপস করে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি প্রশ্নটা, বুঝতে একটু করব। কোম্পানিজ মেইনফ্রেম আর ব্রট টু আ halt। আচ্ছা, মেইনফ্রেমও আচ্ছা ইনঅ্যাক্টিভ, মানে হাউ হচ্ছে মানে এবং লিভার অল ইটস ওন ফাইলস এটসেট্রা। আচ্ছা, আর মজার ঘটনাটা হলো, দেখা গেল যে ধরেন মিস্টার এক্স একজন প্রোগ্রামার, তাকে জানুয়ারি মাসে স্যাক করা হয়েছিল, এবং তার পাসওয়ার্ডটাকেও ডিসেবল করে দেওয়া হয়েছে। এটা নর্মাল নিয়ম, কেউ চলে গেলে তার পাসওয়ার্ডটাকে ব্লক করে দিতে হবে বা অ্যাবলিশ করে দিতে হবে, যাতে সে ভেতর বাইরের কোনো জায়গা থেকে অ্যাক্সেসটা নিতে না পারে।
আচ্ছা, এখন বলছে সে চলে যাওয়ার পরে 6 মাস পরে সে হুম। এমন কি করলো যাতে করে আপনার পুরো সিস্টেম কলাপস করলো বা আপনার সার্ভারে কোনো ডেটাই পাচ্ছেন না? আচ্ছা, ওই এই যে মেইন ফ্রেম হলতে চলে গেছে, ওর কারসাজি ছিল তাই তো? ও এমন কিছু করে গেছে যাতে এটা হয়। হুম, মানে ঘটনাটা সেই ঘটাইছে, মানে প্রথম সন্দেহটা তাকেই করা হয়েছে এবং হয়তো আচ্ছা। হি ইজ দ্য রাইট পারসন। হ্যাঁ, ফায়ার আচ্ছা, তার মানে হলো ডেফিনেটলি ইন যদি আউটগোয়িং হয়ে থাকে, যদি ওইভাবে চিন্তা করা যায় যে কোনো কিছু, কোনো ভাইরাস ইয়ে করে দিয়ে গেছে, এছাড়া অন্য ওয়ে নাই তো, অ্যাক্সেস অন্য তার কোনো তো। ওয়ে নেই, ডেফিনেটলি তাকে ব্যাকডোর, যেহেতু তার পাসওয়ার্ড ডিসেবলড এবং তার ফিজিক্যাল কোনো অ্যাক্সেস নাই, ওই প্রিমিসে অন্তত নাই, কারণ যেহেতু সে স্যাকড, হ্যাঁ, এবং পাসওয়ার্ড ডিসেবলড, তাহলে সে এমন কিছু করতে পারে ব্যাকডোর, ব্যাকডোর অ্যাটাক ভায়া ব্যাকডোর, অর্থাৎ ইমপ্ল্যান্টিং এ ভাইরাস ইন দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড এক্সিকিউটিং ইট ভায়া এ ব্যাকডোর। এক্স্যাক্টলি। অনেক সময় ফায়ার্ড হওয়ার পরে ইয়ে করে, রেগে খুবই ওটাই, একদম মানে একগ্রিপ থাকতে পারে আর কি, সে অ্যাগ্রিড কোনো না থাকতে কোনো পারে। ভাবে আপনার ক্ষতি করতে পারে। সো ওই উইকনেস গুলো আমাদেরকে দেখতে হবে, যে ধরনের কোনো উইকনেস আছে কিনা। এটা মেইন ফোকাস লেসন ওইটাই। যেমন এখানে কিছু অপশন আছে, সেগুলো একেবারে অবান্তর, যেমন হ্যাভিং অ্যান অ্যাকমপ্লিস ইন দ্য কম্পিউটার সেন্টার, এখানকার তার অ্যাক্সেস নাই। রিটার্নিং টু কম্পিউটার সেন্টার আফটার 6 মান্থ, এ আর বি একই ধরনের কথা বলছে। প্ল্যান্টিং এ কম্পিউটার ভাইরাস থ্রু দ্য ইউজ অফ টেলিফোন অ্যাক্সেস, এখানে টেলিফোন নেটওয়ার্কে এটা সম্ভব না। না, আচ্ছা, নট তাহলে পসিবল। এটাই হতে পারে দিস ইজ দ্য রাইট ইনফরমেশন, এবং সেটা ভায়া ব্যাকডোর, অর্থাৎ হ্যাকাররা যে ধরনের কাজ করে থাকে আর কি। So this is probably the best explanation of how the files and software were suddenly erased. A virus is a program that alters the way another computer operates. Viruses can damage programs, delete files, or reformat the hard disk. So এখানে কিন্তু একই সাথে আমরা ভাইরাসের বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভাইরাস নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে। Virus can damage programs, delete files, or reformat the hard disk. The backdoor in a computer system is a method of bypassing normal authentication or securing remote access to a computer while attempting to remain hidden from casual inspection. অর্থাৎ নর্মাল স্ক্যান বা ক্যাজুয়াল স্ক্যান করলেও এটাকে ধরা যায় না। So which of the following statements regarding encryption is true? Encryption is true. So এটা একটা কিওয়ার্ড, এগুলো নোট রাখবেন, যে শিটগুলা প্রিন্ট নেবেন যখন ডক ফাইলে, এগুলো একটু নোট রাখবেন। এনক্রিপশন, এনক্রিপশনটা কি জিনিস, এনক্রিপশনের বৈশিষ্ট্য কি এবং কখন কখন ইউজ হয় আর কি। Which of the following statements regarding encryption is true? একটা ট্রু, বাকিগুলো ফলস। ফলস গুলো জেনে নিব, ফলস গুলো জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ট্রু গুলা জানলে তখন আসলে অন্য উল্টাপাল্টা ইনফরমেশন থাকলে ইজিলি ধরা যায়। তো ট্রুটা বলতেছে দেখেন, এ মেসেজ এনক্রিপ্টেড উইথ কোম্পানি কিউজ পাবলিক কি ক্যান অনলি বি ডিক্রিপ্টেড উইথ কোম্পানি কিজ প্রাইভেট কি। এটা জাস্ট মনে রাখা ছাড়া কোনো ব্যাখ্যা নাই, একদমই মনে রাখতে হবে। এনক্রিপশন সম্পর্কে কোনো ধারণা আছে কিনা, একদম বেসিক ধারণা, আমরা ওই প্রোগ্রামারদের মতো বলতে পারবো না। এ, হ্যাঁ, মানে যেটুক জানি যে একদমই ধরেন কোড ওয়ার্ড ইউজ করা, ধরেন আমরা কথা বলতে যে, মানে আমি একটা এক্সাম্পলের জন্য বলতেছি, আমরা হুম, যদি কোনো কোড ইউজ করি, ধরেন আপনি আর আমি বুঝতেছি যে কি হুম। বলছি পুরা মেসেজ, ওইরকম কোনো কোড ইয়া ইউজ করা হয় এনক্রিপশন মেসেজটাকে। এটা আসলে ধরেন আপনার ওভার দ্য নেটওয়ার্ক, ধরেন আপনার রিমোট অফিস আর হেড অফিসের মধ্যে কোনো ডেটা আদান প্রদান হচ্ছে বা কোনো ট্রানজেকশন অথরাইজেশন হচ্ছে, হ্যাঁ, এই তার মানে এটা তো যাচ্ছে একটা নেটওয়ার্কের মাধ্যমে, হ্যাঁ, সবকিছু আমরা ওভার দ্য ইন্টারনেট করতেছি। তো এইটার মেসেজটা একদম ধরেন সিম্পল এইরকম ইংলিশে লেখার মতো করে যে যাবে তা না, হ্যাঁ, এই ওর ট্রাফিকের মধ্যে এই মেসেজটা কিন্তু চুরি হইতে পারে, অন্য কেউ এই মেসেজটা হ্যাক করতে পারে বা কন্ট্রোল নিয়ে নিতে পারে।
তো নিলেও হবে কি, সে আসলে এই মেসেজটা যখন আনজিপ করবে, আমরা জিপ আর আনজিপ তো বুঝি, জিপ ফাইল এক্স্যাক্টলি। রার যেটা করি, আর হ্যাঁ, হ্যাঁ অনেকটা সেরকম, এনক্রিপশনের মূল বক্তব্যটা অনেকটা এরকমই। তো এই মেসেজটা যদি চুরিও হয়, এটা রিডেবল ভার্সনে থাকবে না, মানে এমন কিছু হিজিবিজি দেখবে সে এটাকে আসলে কোনো ট্রান্সলেশন করতে পারবে না। এটা হলো এনক্রিপশন মেথড। সো তো এইরকম হিজিবিজি অবস্থায় সে রান করবে। তো ডেস্টিনেশনে যাওয়ার পরে তখন এটাকে আবার ডিকোডিং করতে হবে, মানে ডিক্রিপ্টেড করতে হবে। হ্যাঁ, ডিক্রিপ্টেড করার জন্য একটা কি ইউজ হয়, সেটা হচ্ছে কে কোন কি ইউজ করে, দুইটা কি হয়, একটা পাবলিক কি আর একটা প্রাইভেট কি। আমাদের মনে রাখার বিষয় হলো যে এনক্রিপশনটাকে ডিক্রিপশন করতে গেলে আসলে কে কোন ধরনের কি ইউজ করবে, এটাই হলো মেসেজ। মানে প্রাইভেট পাবলিক কি ইউজ এক্স্যাক্টলি, করা যায় হ্যাঁ। মানে আলটিমেটলি। এই প্রশ্নটাকে ভাঙলে আরো দুটো প্রশ্ন বের হবে, বা হতেও পারে এরকম প্রশ্ন যে আসলে প্রাইভেট কি পাবলিক কি পাবলিক। কার জন্য আর প্রাইভেট কি কার জন্য। হ্যাঁ, দুইটা কি যখন ম্যাচ করবে তখনই এটাকে রিডেবল হবে বা এক্সিকিউট করা সম্ভব। হ্যাঁ, ওই আপনার ম্যানুয়াল যুগে ব্যাংকিং সিস্টেমে এক ধরনের এই ধরনের কি ইউজ করা হতো আর কি, এগুলোর একটা বই আছে, ম্যানুয়াল আছে আর কি। আপনি যেমন আগে তো অনলাইন ট্রানজাকশন হতো না, টিটি করতো যখন ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো টিটি এমনি ফোন করে বলে দিচ্ছে যে এত টাকা, টেলিফোন ট্রান্সফার যেটা, হ্যাঁ। এইখানে কিন্তু এক ধরনের ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম ছিল, যদি এই ভার্সনটা এখন চলে না। এক ধরনের ইয়ে আছে আর কি, কি ইউজ করা হতো। হ্যাঁ, সাংকেতিক কিছু ওয়ার্ড আছে, দেখা গেল টিটির যে নাম্বারটা, ট্রানজাকশন কোড, ধরেন এরকম 10TXY, আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি। এখন এইটা যারা পড়তে জানে, অল্প কিছু লোকই জানে এটা, মুখস্থ করার মতো কিছু না। এটাকে আপনার ডিকোড করার জন্য দেখা যায় আপনাকে আবার ডিকশনারি বের করতে হবে, সব ব্যাংকে ব্রাঞ্চে ছিল আগে। তো ওইটাকে আবার দেখা গেল পেজ উল্টায় উল্টায় দেখতে হয়, টি এর মিনিং কি, এক্স এর মিনিং কি, ওয়াই কি, মানে এক্স এই পারে ডান দিকে থাকলে কি হয়, বাম দিকে থাকলে কি হয়। তারপরে এটাকে ভাঙলে দেখবেন যে একটা সংখ্যা পাচ্ছেন, সেটা হয়তো অ্যামাউন্টের সমান, হয়তো 1,00,000 টাকা পাঠাইলে এরকম কোড আসে, হ্যাঁ 10,000 পাঠাইলে আরেক রকম আসে, এরকম। হ্যাঁ, কিন্তু এটা এমন ভাবে থাকে যে এটা মুখস্থ করে লাভ নাই। এটা ছিল মানে ম্যানুয়াল যুগের এনক্রিপশন ডিক্রিপশনের কোড আর কি। তো বিষয়টা এখন ডিজিটালি এরকমই হয়েছে যে মেসেজ এনক্রিপ্টেড উইথ কোম্পানি কিউজ পাবলিক কি ক্যান অনলি বি ডিক্রিপ্টেড উইথ কোম্পানি কিউজ প্রাইভেট কি। আচ্ছা, এবার again দেখি, only the matching private key can decrypt, matching private key can decrypt a message encrypted with the public key. This is an essential part of the SSL system. SSL টা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না SSL টা কি, জানা ছিল, used on the internet for secure website. A controller became aware that a competitor appeared to have access to the company's pricing information. আচ্ছা, সাবজেক্টটা কি, a controller became aware, এই কন্ট্রোলারটা কি হেড অফ ইন্টারনাল কন্ট্রোল, হ্যাঁ, যে বুঝতে পারতেছে competitor appeared to have access to company's pricing information, খুবই সিক্রেট ইনফরমেশন। The internal auditor determined that the leak of information was occurring during the electronic transmission of data from branch offices to the head office. হ্যাঁ তো অডিটর ব্যাপারটা বুঝতে পারছে যে এটা কখন হইতে পারে। ধরেন এটা যখন ইনফরমেশন লিক হয়েছে কখন, হেড অফিস আর ব্রাঞ্চের মধ্যে যখন ডাটা ট্রান্সমিশন হচ্ছিল, which of the following controls would be most effective in preventing the leak of information? এটা আগের প্রশ্নের সাথে সরাসরি লিংক করে প্রশ্নটা সেট করছে, খুব সহজ উত্তর।
অর্থাৎ রিমোট অফিস টু ব্রাঞ্চ অফিস বা হেড অফিসের সাথে যখন ডেটা ট্রান্সমিশন হচ্ছিল এবং সেখান থেকে ডেটা চুরিও হচ্ছিল, এটা হইতে পারে, এটাকে প্রোটেক্ট করা যায় কিভাবে? এনক্রিপশন। এনক্রিপশন। এনক্রিপশন যদি প্রপারলি করা হয় তাহলে ডেটা চুরি হইলেও সেটা রিডেবল থাকবে না, লাভ নাই যে চুরি করবে। লাভ নাই, এক্স্যাক্টলি। এটা অন্য কোনো উপায় নাই তো না, অন্য কোনো ইউজার পাসওয়ার্ড না, না, ফাইবার অপশন ট্রান্সমিশন না, it's not so it should be encrypted. এই কিওয়ার্ড গুলা শিখে ফেলতে হবে ভালো করে। কিওয়ার্ড গুলো Like আপনাকে ধরেন- বের করে নিতে হবে, বের করে একটু বের গুগল করে- করে নেবেন, দেখবেন যে সব মুখস্থ হয়ে যাবে। অনেকগুলা, হ্যাঁ, এক জায়গায় এমনিতে ধরো কালকে যা প্র্যাকটিস করছো সেগুলো আবার একটু রিভিশন। না, আপনি যখন এক্সাম কাছাকাছি চলে আসবে তখন এত এমসিকিউ আপনি রিভিউ করার সময় পাবেন না। হ্যাঁ, তখন বেস্ট ওয়ে হলো ওই কিওয়ার্ড গুলো দেখা, নোট করে রাখলেন না। সিক্যুয়েন্স ট্রান্সমিশন। Which of the following is an indication that a computer virus is present? কিভাবে বুঝতে পারবেন যে কম্পিউটার ভাইরাস আছে? অনেক কিছু হতে পারে, তার মধ্যে এখানে কোনটা মনে হচ্ছে? Which of the following is an indication that a computer virus is present? রাইট ভায়োলেশন এটা হবে না। আচ্ছা, এটা পরে পরে বুঝতে হবে। যেমন রাইট অ্যান্সারে বলছে যে আনএক্সপ্লেইনেবল লসেস অফ অর চেঞ্জেস টু ডেটা। হ্যাঁ, তার মানে অ্যাবনর্মাল একটা বিহেভিয়ার, যে আনএক্সপ্লেইনেবল বা আনলিমিটেড ক্ষতি হইতে পারে। এক্সপ্লেনেবল লসেস। আচ্ছা, ডেটা লস হলে বুঝতে হবে যে ভাইরাস আছে। আচ্ছা, আর অন্যগুলা কি মানে কাছাকাছি যায় কিনা দেখি। নিউমারাস কপিরাইট ভায়োলেশনস ডিউ টু আনঅথরাইজড ইউজ অফ পারচেজড সফটওয়্যার। না, এটার সাথে এটার কপিরাইট সাথে ভায়োলেশন করতে এটা যায় না, এটা কপিরাইট ভায়োলেশন। ফ্রিকোয়েন্ট পাওয়ার সার্জেস দ্যাট হার্ম কম্পিউটার ইকুইপমেন্ট, এটা হার্ডওয়্যার রিলেটেড ইস্যু। হ্যাঁ, inadequate backup recovery and contingency plan, totally না, different. এরকম না। এটার সাথে ভাইরাসের সম্পর্ক আছে, যেহেতু ভাইরাসের কাজই হলো ডেটা লস করা, ডাটা খেয়ে ফেলবে সে, সেই জন্য আপনার আর একটা প্ল্যান থাকতে পারে। কন্টিনজেন্সি প্ল্যান হিসেবে এটা ঠিক আছে, যে আপনি কিভাবে রিকভার করবেন, কিভাবে ব্যাকআপ রাখবেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। মানে ঘটনা ঘটার পরে, ঘটনা ঘটে গেলে কি করবেন সেটার বুঝছি, কিন্তু এটা আসলে ভাইরাসের কোনো বৈশিষ্ট্য না। Which of the following is a technical computer crime that requires sophisticated knowledge of computers and or networks? প্রশ্নটা দেখেন, আমরা যেহেতু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, সো হিউজ জানার দরকার নাই, বুঝতে পারবো ইনশাল্লাহ। Which of the following is a technical computer crime? Technical computer crime that requires sophisticated knowledge, অর্থাৎ সাধারণ লোকদের দ্বারা হবে না। সাধারণ এই অ্যাকাউন্টিং ফিনান্স পড়ার লোকেরা এটা নাও পারতে পারে। মানে এই ক্রাইমটা যদি কেউ করতে পারে, বুঝতে হবে তার খুব ভালো কম্পিউটার সায়েন্সের নলেজ আছে, সফিস্টিকেটেড নলেজ অফ কম্পিউটার অর নেটওয়ার্কস। কোন ঘটনাটা ঘটলে, কোন ধরনের ক্রাইম? ক্রাইম অনেকগুলো আছে, যেমন আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং, ডাম্পস্টার ডাইভিং, ডিনায়াল অফ সার্ভিস, এগুলো সবগুলোই কিন্তু আপনার সাইবার ক্রাইমের উদাহরণ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কোনটা? ওই যে ধরেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দেখা গেলো ফেসবুকে বা ইমোতে অথবা ইমেলে, যে কোনো একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে কোনো একটা অফিসের কলিগের মানে স্টাফের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে তার কাছ থেকে বিভিন্নভাবে কিছু ইনফরমেশন হাতিয়ে, এটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফিশিংটা তো আমরা দেখলাম, অ্যালিউর করা। ডাম্পস্টার ডাইভিংটা দেখতে হবে। ডিনায়াল অফ সার্ভিস, অর্থাৎ সিস্টেম আপনার কাজগুলোকে রিফিউজ করবে, কমপ্লিটলি মানে একটা উল্টাপাল্টা বিহেভিয়ার করবে। এইটা ডিনায়াল অফ সার্ভিস, এই ধরনের ক্রাইম যদি কোনো সিস্টেমে হয়ে থাকে তাহলে বুঝতে হবে যেই কাজটা করছে তার অনেক ভালো
সিএসসি নলেজ আছে, সফিস্টিকেটেড নলেজ ছাড়া এটা সম্ভব না, নর্মাল ইউজারদের দ্বারা এটা হবে না। মানে কোন একটা ওয়েবসাইটে ধরেন অ্যাক্সেস করতে পারছি না, তার মানে হলো যে হ্যাকাররা কোন একটা কাহিনী করছে যাতে, তাই তো? না ধরেন অনেক স্বল্প জ্ঞানেও অনেক ক্রাইম করতে পারে। হ্যাঁ, যেমন হুম। ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলোর জন্য আপনার প্রোগ্রামার হওয়ার দরকার নেই, Right. ডাম্পস্টার ড্রাইভিং এর জন্য দরকার নেই, বা আপনি কারো একটা সিস্টেমে ভাইরাস ইনফেক্ট করে দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, এর জন্য আপনার অনেক বেশি জ্ঞানের দরকার নেই। বাট ডিনায়াল অফ সার্ভিস এর জন্য এটা অবশ্যই খুব ভালো দক্ষতা দরকার আর কি, এটাই প্রশ্ন। তো ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক কি, সো এগুলো প্রত্যেকটাই একটা করে কিওয়ার্ড, এগুলোকে কিন্তু এক্সপ্লেন করা হবে না। একটু মানে ছোট্ট ইয়ে করে হলেও ইয়ে একটা করে নোট নেব রাখতে না। হবে। হ্যাঁ, হুম। শুধু কিওয়ার্ড দিয়ে আপনি কিছু নোট, 2-3 লাইনের একটা নোট রাখেন। হুম। বইতে খুঁজলে অনেক সময় লাগবে, এটা যেহেতু একটা টেকনিক্যাল ওয়ার্ড, আপনি গুগলে সার্চ দিলে অ্যাভেলেবল অনেক হয়ে আছে, যাবে। হ্যাঁ, available। হ্যাঁ, denial of service attack কি বলছে দেখেন, denial of service attack involves overwhelming a server or cluster of servers to the point that they are unable to respond to legitimate request। হ্যাঁ, আপনি যেই কমান্ডই দিবেন সেটাকে সে রিফিউজ করবে, thereby making them unavailable or for normal uses। Denial of service সংক্ষেপে DOS attack certainly requires a reasonable amount of technical and network skills to successfully execute। ক্রাশ করে দেয় একদম, ট্রাফিক, ফ্লাডিং দ্য টার্গেট উইথ ট্রাফিক। ভাইরাস হলে কি হয়, ভাইরাস তো মনে করেন ডেটা খেয়ে ফেলবে, কিন্তু এটা দেখা গেল আপনার ডেটা থাকা সত্ত্বেও কমান্ড নেবে না। হ্যাঁ, নিচ্ছে না। এখানে কিন্তু সবগুলোর ছোট ছোট করে দেওয়া আছে, নোট দেওয়া আছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কি? Social engineering refers to using social tactics to gain information. For example, an employee from one company may call a computer and pretend to be the co-worker who forgot how to access certain files। হ্যাঁ, মানে বন্ধু বেশে আপনার ক্ষতি করার যে কাজটা সেটা করবে, এটাকে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতেছে। ফিশিং আমরা দেখছি। ডাম্পস্টার ড্রাইভিং রিকোয়ার্স নো কম্পিউটার নলেজ হোয়াটসএভার, অনলি দ্য উইলিংনেস টু গেট এ লিটল বিট ডার্টি। মানে একটু কুমতলব থাকলে এটা করা সম্ভব ডাম্পস্টার, বাট ডাম্পস্টার ড্রাইভিং এর এখানে ব্যাখ্যাটা দেয় নাই বা জিনিসটা কি দেখে নিতে হবে। All of the following are examples of encryption techniques used for computer security except, অর্থাৎ এনক্রিপশন প্রসেস রিকোয়ার্ড হয় এরকম সবগুলাই একটা ছাড়া, except all of the following are example of encryption technique used for computer security except। সেটা হচ্ছে এনক্রিপশনের সাথে এনক্রিপশন প্রসেসটা যদি একটু দেখে নিতেন, আমরা দেখব নিচেও পাইতে পারি, তার সাথে রিলেটেড ইনফরমেশন হলো যেমন পাবলিক কি, প্রাইভেট কি আর অথেন্টিকেশন কি, এই তিনটাই আসলে। কিন্তু প্রাইমারি কি ইজ টোটালি ডিফারেন্ট থিং, প্রাইমারি কির সাথে আসলে এনক্রিপশনের কোনো সম্পর্ক নাই, এটাই প্রশ্ন। অর্থাৎ এনক্রিপশনের সাথে রিলেটেড বা রিলেভেন্ট ওয়ার্ড কোনগুলা, সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট এন্ড অথেন্টিকেশন কি, not primary key। Primary key another thing, the primary key is a database term। আপনি যখন আমরা ডেটাবেস ম্যানেজমেন্টও পড়বো ছোট করে, সেকশন এফ এ আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট করতে গেলে আবার এই টার্মটা চলে আসবে, প্রাইমারি কি। And it has nothing to do with encryption। A key is an attribute of a database record that allows the record to be stored। The primary key is the primary identifier for the record। এখানে একটু বলা আছে পাবলিক কি আর প্রাইভেট কি, একবার আমরা শুনলে মনে থাকবে। দেখেন, the encryption system employed by many companies is called a public key or private key encryption system। In a public key private key encryption system, each entity that needs to receive encrypted data publishes a public key
for encrypting data while keeping a private key to itself as the only means for decrypting that data. অর্থাৎ একটা কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করা হচ্ছে, বক্সিং করলেন, আর একটা কি দিয়ে এটাকে আনবক্স করতে হবে। মূল মেসেজটা এটাই, এনিওয়ান ক্যান এনক্রিপ্ট এন্ড সেন্ড ডেটা টু দ্য কোম্পানি using its published public key, but only the company's private key can be used to decrypt the data, and only the company that published the public key has the private key. এটা একবার করে মনে রাখা সম্ভব না, মানে একই ওয়ার্ড বারবার ইউজ হয়েছে তো। মানে যে এনক্রিপ্ট করবে সে পাবলিক কি ইউজ করবে, ডিক্রিপ্ট করার সময় প্রাইভেট কি ইউজ করে ডিক্রিপ্ট করতে হবে। But only the company's private key can be used to decrypt. Private, exactly. তো ডিক্রিপ্ট করবে কে, যার কাছে যাচ্ছে, ডেস্টিনেশন। হ্যাঁ, and only the company that published the public key has the private key. Only the company that published the public key has the private key. তার মানে very internal, ওই কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ এটা, বাইরের কেউ এটা অ্যাক্সেস দিতে পারবে না। প্রাইভেট কি, আচ্ছা, only the company that publishes public key, আচ্ছা, তার মানে হলো তার মানে যে সেন্ড করতেছে প্রাইভেট কিও তার সে বলে দিবে রিসিভারকে, মানে ব্যাপারটা কিরকম যে ওর কাছে আছে। এটা একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা আমি দিয়ে দেবো, সহজ মনে হবে, আপনি মুখস্থ করে পারবেন না, এটা ম্যাথ লাগবে, পুরো প্রসেসটার একটা ডায়াগ্রাম আছে। আপাতত মনে রাখেন যে এনক্রিপশন আর ডিক্রিপশন করতে গেলে দুইটা বেসিক কি লাগবে, সেটা হলো পাবলিক আর প্রাইভেট, এই দুটো মনে রাখেন। আর এনক্রিপশনের সুবিধা হলো যদি মানে ডিউরিং ট্রান্সমিশন ডাটা থেফট হইলেও সেই ডাটাটা ইউজ করা যাবে না। Which of the following is a malicious program? Malicious, এটা একটা কিওয়ার্ড, নোট রাখবেন অবশ্যই, malicious। তারপরে malware, malicious, malware এটা নোট রাখবেন, malware। আচ্ছা, the purpose of which is to reproduce itself throughout the network and can possibly produce a denial of service attack by excessively utilizing system resources. Malicious program, মানে ওর সাথে সাথে কপি করে ফেলে, ক্লিক করলে অনেক, তখন ওই ক্র্যাশ করায়। malicious program বলছে the purpose of which is to reproduce itself throughout the network, ও নিজেকে ক্লোন করতেই থাকবে, হ্যাঁ, তখন ব্রিডিং করবে আর কি। Can possibly produce a denial of service attack by excessively utilizing system resources. আপনি দেখবেন মেশিন গরম হয়ে যাবে, মেশিন বিজি থাকবে, স্লো হয়ে যাবে। So it is related to worm, not virus, not logic bomb, not Trojan horse. এগুলো সবগুলাই কিওয়ার্ড, সবগুলোর বৈশিষ্ট্য জানতে হবে। তো এমসিকিউ মোডে আমরা শুধু প্রশ্নের ধরনগুলো বুঝতে পারি আসলে, টেকনিক্যালি এগুলো জানতে হবে, এই জন্য এমসিকিউটা দেখা, বাট আমাদেরকে আরেকটু লেসন নিতে হলে একটু সার্চিং করতে হবে, আর কিওয়ার্ড গুলো আপনি একটু আইডেন্টিফাই করে নেন এখান থেকে শুধু। আচ্ছা, ওয়ার্মটা কি? যে ওয়ার্ম ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম, ভাইরাসও কিন্তু একটা প্রোগ্রাম। ওয়ার্ম আর ভাইরাসের মধ্যে কিন্তু কন্ট্রাস্ট হয়, হ্যাঁ, দুইটা নিয়ে খুব কনফিউশন থাকে, প্রায় কাছাকাছি টাইপের প্রশ্ন সেট হয়। দেখেন, ওয়ার্ম ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম, আর এখানে দেখেন ভাইরাস ইজ এ প্রোগ্রাম, তার মানে কি প্রায় একই রকম। Worm is an independent program that replicates itself from system to system without the use of any host file. এখানে আমি এই দুইটা প্যারা একটু এক্সপ্লেন করব, আমরা এখান থেকে অনেক কিছু পেয়ে যাবো। দেখেন, তার মানে ওয়ার্ম যদি নিজেকে রেপ্লিকেট করতে চায় এবং ছড়াইতে চায়, তাহলে ওর কিন্তু আসলে কোনো হোস্ট লাগে না, উইদাউট দ্য ইউজ অফ এনি হোস্ট। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন, এরকম প্রশ্ন আছে
যে নিচের কোনটা কোনটার মানে হোস্ট লাগে আর কোনটা লাগে না। তার মানে আমরা জানলাম যে ওয়ার্ম যদি নিজেকে ছড়াইতে চায় তাহলে ওর কোনো হোস্ট লাগে না, কোনো ঘটক লাগে না, মানে নিজেই নিজের নিজেকেই রেপ্লিকেট করে এই কপি করতে পারে উইদাউট সাপোর্ট। এক্স্যাক্টলি। ডিফারেন্সটা বলে দিচ্ছে, এইটুকুর মধ্যেই সব আছে। দেখেন, the difference between a worm and a virus is that the worm does not require the use of an infected host file. ওয়ার্মের জন্য কোনো হোস্ট ফাইল লাগে না। হোস্ট ফাইল কেমন, যেমন ধরুন পেন ড্রাইভে কোনো ডেটা দিয়ে দিই অথবা অনলাইন থেকে কোনো কিছু ডাউনলোড করলাম, তারপর ওই যে ফাইলটা নিলাম সেটাই এক ধরনের হোস্ট, যে ফাইলটা আমরা রিসিভ করছি Media. এক্সপ্লোর করছি। তো ওয়ার্মের ক্ষেত্রে এটা লাগে না, যেটা ভাইরাসের ক্ষেত্রে লাগে। Worms generally exist inside of other files, often Word or Excel documents. However, worms use the host file differently from viruses. So অন্যভাবে ইউজ করে। Usually the worm releases a document that has the worm macro inside the document. The entire document spreads from computer to computer, so the entire document is in essence the worm. So মূল বক্তব্য হলো এখানে আমরা একটা ডিফারেন্স পাচ্ছি, ভাইরাস আর ওয়ার্মের মধ্যে পার্থক্য হলো দুটাই প্রোগ্রাম, এটা হলো সিমিলারিটি, আর ডিসিমিলারিটির মধ্যে পাচ্ছি যে একজনের হোস্ট ফাইল লাগে আর একটা হোস্ট ফাইল লাগে না, রেপ্লিকেট করতে পারে না। তো ভাইরাসে কি বলছে যে ভাইরাস ইজ এ প্রোগ্রাম দ্যাট alters the way another computer operates, but it is not an independent program. দুটাই প্রোগ্রাম, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। ভাইরাস হলো ডিপেন্ডেন্ট প্রোগ্রাম। সো এই সবগুলোই আসলে প্রশ্ন হওয়ার মতো কথাবার্তা আর কি। That can reproduce itself throughout the network. The virus spreads by inserting copies of itself into the executable code or document. That means এটা হোস্ট ফাইলের কথা বলছে, তার হোস্ট ফাইল লাগবে। এই হলো ওয়ার্ম এন্ড ভাইরাস দুটোর পার্থক্য। এর বেশি কোনো প্রশ্ন থাকে না, একটু এখানে যা আছে এইটুকু। ওয়ার্ম আর ভাইরাস নিয়ে এর চেয়ে বেশি কোনো প্রশ্ন নেই। আচ্ছা, লজিক বমটা কি? যেহেতু এখানে ইনফরমেশন আছে, সো আপনাকে টেক্সট বুকে ফিরতে হবে না, এখান থেকে আপনি জেনে নিতে পারবেন লজিক বমটা কি। আর ট্রোজান হর্স তো পরিচিত শব্দ। লজিক বম is a malicious program that is activated when some particular condition occurs. যেমন could be a date or system operation. আর ট্রোজান হর্স is an independent program. আর একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম আমরা জানলাম, সেটা হচ্ছে ট্রোজান হর্স। হ্যাঁ, সো এই ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম দিয়ে একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়, which one is the independent program? So Trojan horse আর হচ্ছে worm হচ্ছে independent program, virus is not independent, that is disguised as legitimate software. হ্যাঁ, এটা অন্য কোনো legitimate সফটওয়্যারের মধ্যে disguised ওয়েতে থাকে। They may look useful or interesting to an unsuspecting user but are actually harmful when executed. হ্যাঁ, কোনো একটা ফাইলের মধ্যে ঘাপটি মেরে থাকে, খোলার মানে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হওয়া শুরু হয়। ট্রোজান হর্সটা কোত্থেকে, এই শব্দটা ইউজ করছে কোত্থেকে জানেন তো? মিলিটারি টার্ম। ওটা মিলিটারি টার্ম, কিন্তু এটা হচ্ছে গ্রিক যে গল্পটা ছিল যে হোমারের, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল যে যুদ্ধে আর কি, সেটাতে এই হর্স ট্রয় থেকে ট্রোজান আসছে আর কি। ট্রোজান হর্স গ্রিক মিথোলজি, হোমারের কাব্য, মানে বিশাল কাঠের ঘোড়া তৈরি হয়েছিল, সেটা তো মুভি আছে, হয়তো দেখছেন। আচ্ছা, তার মানে মনে করছে ডিসগাইজড। আচ্ছা, মনে করছে এটা অনেক বাবা, তো এটা অনেকগুলা মেটাফরিক ইউজ করছে আর কি শব্দটা। মানে একটা কাঠের ঘোড়া বানাইছিল, যেটাকে ঠেলতে ঠেলতে ট্রয় নগরীতে নিয়ে গেছে, হেলেনের ট্রয় নগরী। ওই কাঠের ঘোড়ার মধ্যে আর কি সৈন্যরা লুকাইছিল অতর্কিত আক্রমণ করার জন্য। কত সুন্দর একটা মেটাফর ইউজ করছে একটা ভাইরাস তৈরি করে, ট্রোজান গ্রিক টার্ম ইউজ করছে। ট্রোজান হর্স চুরি করতেও মেলা লাগে আসলে। Definitely a different skill. Whether or not a real-time program contains adequate controls,
is most effectively determined by the use of whether or not a real-time program contains adequate controls is most effectively determined by the use of there was such an integrated test facility. এটা অবশ্যই নোট রাখবেন এই ওয়ার্ডটা ইন্টিগ্রেটেড টেস্ট ফ্যাসিলিটি এটা টেক্সট বইতেও পাবেন মানে অডিটরদের জন্য একটা রিলেভেন্ট ওয়ার্ড এটা ইন্টিগ্রেটেড টেস্ট ফ্যাসিলিটি সিস্টেম আপনার রিয়েল টাইম হতেও পারে না হতে পারে contains adequate controls is most effectively determined by the use of integrated test facility মাধ্যমে এটাকে আসলে effectively determine করা সম্ভব সো এটা কি জিনিস বিস্তারিত আছে ITF is normally used to audit large computer system এখন অডিট আমরা এখনো যেভাবে ম্যানুয়ালি করি এটা থাকবে না এক্স্যাক্টলি হ্যাঁ অডিটের জন্য আপনাকে ওই অফিসে ঘুরতে হবে না একটা সময় আপনার রিমোট অফিসে বসে আপনি অডিট করতে পারবেন is normally used to audit large computer systems that use real-time processing. ITF involves the use of test data and the creation of fictitious entities, fictitious সন্দেহজনক যে ডেটাগুলো এখন যেটা আমরা র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে করি আর কি such as fictitious employees, fictitious vendors, fictitious product, fictitious accounts either within the master file of the computer system or a separate fictitious company. So এটা একটু দেখে নিন ITF so একটু মনে রাখবেন যে ITF is মানে সরাসরি এটা রিলেটেড টু অডিট সিস্টেম এবং লার্জ কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে এবং এই সিস্টেমটা রিয়েল টাইম হতেও পারে না হতে পারে আচ্ছা আমেরিকান আরেকটা ডিগ্রি আছে না সিসা যেটা হ্যাঁ সিসা সিআইএস এটা কি অডিটিং না হ্যাঁ ইনফরমেশন সিস্টেম অডিট সিস্টেম অডিট contingency plans for information systems should include appropriate backup agreements contingency plan এ আসছি আমরা দেখেন যেখানে সাইবার সিকিউরিটি ইস্যু আছে সেখানে contingency আসবে ঘটনা ঘটার পরে দরকার ব্যাকআপ বা রিকভারি contingency plans for information systems should include appropriate backup agreements which of the following arrangements would be considered too vendor dependent মানে very much এখানে টু বলতে আসলে very much বোঝাইছে মানে highly dependent vendor dependent when vital operations require almost immediate availability of computer resources এটা খুব ভালো একটা প্রশ্ন দু তিনটা প্রশ্ন আছে এরকম একটু এখানে ব্যাখ্যাটা দিই যেমন দেখেন কোল্ড এন্ড হট সাইট দুটো টার্ম দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এখানে কোল্ড এন্ড হট সাইট একটা বড় আইটি বেসড একটা অফিস বা একটা সিস্টেম লাইক টেলিকম বা ব্যাংকিং সিস্টেম তো ওদের আসলে ইনস্ট্যান্ট রিকভারি কন্টিনজেন্সি প্ল্যান না থাকলে কিন্তু একেবারে ধরাশায়ী হয়ে মানে ভেরি কুইক তো এটা দুইটা কন্টিনজেন্সি প্ল্যান আছে একটা হলো হট আর একটা কোল্ড হ্যাঁ কোল্ডটা আসলে যে দেখা গেল তার প্রিমিসটা রেডি আছে একটা বিল্ডিং ভাড়া করা আছে দেখা গেল আপনাদের সব অপারেশন ঢাকা বেসড কিন্তু আপনি গাজীপুরে একটা বিল্ডিং ভাড়া করে রাখছেন চেয়ার টেবিল সবকিছু ঠিকঠাক করে রাখছেন হ্যাঁ বা দেখা যাচ্ছে কম্পিউটার আছে বাট আর একটু সাপোর্ট লাগবে বা আরো অল্প কিছু এফোর্ট দিলেই এটাকে ফুললি অপারেশন করা যাবে মানে ইমিডিয়েট অ্যাভেলেবল আর একটা হলো হট সাইট আসলে একদম ফুললি ফাংশন হয়তো নোবডি ইজ ইউজিং ওই অফিসে হয়তো কেউ এটা ইউজ করছে না বাট এটাকে প্রতিদিন কেউ না কেউ মানে করতেছে আর কি
অপারেশন করার জন্য এটা মানে একদম রেডি টু কুক সোজা কথা। হ্যাঁ, আর রেডি টু কুক মানে আপনি বাসার কিচেন দিয়ে যদি বুঝাই, হট সাইড হলো একদম রেডি টু কুক, খালি চুলায় দিবেন আর রান্না করে খেয়ে ফেলবেন। আর কোল্ড সাইডটা আপনার ফ্রিজে সবকিছু আছে, আরেকটু কিছু করলে তারপরে ওটাকে রেডি টু কুক করা যাবে। তো এই দুইটা কন্টিনজেন্সি প্ল্যান আছে, সেটা হচ্ছে হট সাইড আর কোল্ড সাইড। কিন্তু প্রশ্নগুলো এমন ট্রিকি ওয়ার্ড দিয়ে ইউজ করে আসলে এটাকে অনেক সময় ডিফারেন্সিয়েট করা খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, কারণ দুইটাই তো রেডি, আসলে দুইটাই কন্টিনজেন্সি প্ল্যান। হ্যাঁ, অলমোস্ট রেডি। একটু হোল্ড করেন। আচ্ছা, তাহলে হট সাইড আর কোল্ড সাইডের মধ্যে ডিফারেন্সটা খুব বেশি না আসলে। দেখেন এখানে বলছে যে কন্টিনজেন্সি প্ল্যানস ফর ইনফরমেশন সিস্টেম শুড ইনক্লুড অ্যাপ্রোপ্রিয়েট ব্যাকআপ এগ্রিমেন্টস। আচ্ছা, এখানে একটা ছোট্ট পার্থক্য করার মতো কিছু ইনগ্রিডিয়েন্টস আমাদেরকে বের করে নিতে হবে, কারণ ভেরি কনফিউজিং। ব্যাকআপ এগ্রিমেন্টস, which of the following arrangements would be considered too vendor dependent when a vital operations require almost immediate availability of a computer resources? তাহলে এটাকে আমরা কোন সাইড বলতে পারি? কোল্ড সাইড। কোল্ড সাইড, তার মানে এখনো সবকিছু রেডি না, বাট চাইলে রেডি করতে পারবে। এক্স্যাক্টলি, চাইলে রেডি করতে পারবে। সেটা হচ্ছে কি, এই জন্য কতগুলো ভেন্ডরের সাথে তার এগ্রিমেন্ট আছে, যা যা লাগবে তারা পাঠিয়ে দিবে। তার মতো বাড়ি ভাড়া করা আছে ব্যাকআপ এগ্রিমেন্টের জন্য, আর ইমিডিয়েট অ্যাভেলেবল করা সম্ভব। কনসিডার কস্ট কমানো যায়। এক্স্যাক্টলি। আর হট সাইডটা হবে এর চেয়ে মানে আরেকটা ডিসফারেন্স, একটু কস্টলি অলমোস্ট সবকিছু। Cold site is a facility where power and space are available. হ্যাঁ, আপনার বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সংযোগ, স্পেস, এগুলো অ্যাভেলেবল থাকতে হবে। হ্যাঁ, পাওয়ার এন্ড স্পেস should be available to install processing equipment. But it is not immediately available. ওই যে ভেন্ডরকে বলবেন তারপরে নিয়ে আসবে, ভেন্ডরদের সাথে আপনার এগ্রিমেন্ট করা থাকবে ইকুইপমেন্ট সাপ্লাই দেওয়ার জন্য। If an organization uses a cold site, its disaster recovery plan must include arrangements to get computer equipment installed there quickly. করতে হবে, এখনো ইনস্টল করা নাই। Thus a cold site arrangement is too vendor dependent because the company has to rely on vendors for timely delivery of the equipment. So cold site কে তারা আরেকটা দিক থেকে বৈশিষ্ট্য, আরেকটা নাম দিছে, সেটাকে বলা হচ্ছে মানে ভেন্ডর ডিপেন্ডেন্ট। ভেন্ডররা ফেল করলে খবর আছে, মানে এটা একটা তার বৈশিষ্ট্য আর কি কোল্ড সাইটের। তাহলে দুইটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি মেজর, যে একটা হচ্ছে মানে ইট ইজ ভেরি মাচ ভেন্ডর ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে মানে ইট ক্যান বি ইমিডিয়েটলি অ্যাভেলেবল উইদিন শর্ট নোটিস, বাট নট অ্যাভেলেবল। এই মুহূর্তে অ্যাভেলেবল না, বাট এটাকে খুব দ্রুত অ্যাভেলেবল করা যাবে। আর হট সাইটটা কি সুন্দর করে বলা আছে, এক কথাই শেষ, যে hot site arrangement must be fully operational and immediately available. A hot site arrangement cannot be too vendor dependent. খুব বেশি ভেন্ডর ডিপেন্ডেন্সি নাই, কারণ যা সাপ্লাই নেওয়ার বা ইনস্টল করার আগে করে নেওয়া হয়েছে। ছোটখাটো কিছু লাগলে আসতে পারে, কিন্তু পুরোটাই ডিপেন্ড করতে হবে না।
সো এইটা আপনারা পাবেন ইয়েতে ডিজাস্টার রিকভারি প্ল্যান বলে একটা ছোট্ট প্যারা আছে টেক্সট বুকে, ডিজাস্টার রিকভারি প্ল্যান। তো ইন্টারনাল কন্ট্রোল করতে গেলে প্রায় ইআরএম এর মতোই কনসেপ্ট গুলা, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট আর ইন্টারনাল কন্ট্রোলের কনসেপ্ট গুলো প্রায় সেম। এক্স্যাক্টলি ভাই। কন্টিনজেন্সি। আচ্ছা, a disaster plan should specify all the following except এখানে একটা ওয়ার্ড ইউজ করছে বিজনেস কন্টিনিউটি। বিজনেস কন্টিনিউটির আন্ডারে হচ্ছে আপনার এই ডিজাস্টার রিকভারি প্ল্যান, ডিআরপি, ডিজাস্টার রিকভারি প্ল্যান, বিজনেস কন্টিনিউটি। বিজনেস বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হইতেই পারে, ডিজাস্টার আসতে পারে, সেটাকে আমার কন্টিনিউ করার জন্য কি ব্যাকআপ থাকবে আমার সেটা নিয়ে আর কি একটু ফোকাস করছে। যে ডিজাস্টার প্ল্যান শুড স্পেসিফাই অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট, অল গুলা জানা দরকার, এক্সেপ্টটা পরে জানলেও হবে। ডিজাস্টার রিকভারি প্ল্যান গুলা কি কি ইনক্লুড করে, বেসিক জিনিসগুলা। What facilities will be used in the course of recovery? The employees who will participate in disaster recovery, and the priority of the services that need to be restored. একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে এই আইটেমগুলো ঠিক আছে কিনা, একটা ডিজাস্টার রিকভারি প্ল্যানের সাথে যায় কিনা। যায়। যায় না, এগুলি পজিটিভ, এগুলোই যায়। প্রশ্নটা কিন্তু একসেপ্ট দিয়ে করা, যায় না হলো এইটা। সো আমরা যখন একটা ডিজাস্টার ফেস করব বা ডিজাস্টার প্ল্যান রেডি করব, তখন আমাদের কিন্তু এই প্রস্তুতিগুলো থাকতে হবে। সো এটা কিন্তু আপনার ডিজাস্টার রিকভারি প্ল্যানের এক ধরনের চেক লিস্ট বলতে পারেন, বা আমরা যে চেক লিস্টটা রেডি করব তার মধ্যে এই আইটেমগুলা অন্তত থাকতে হবে। এই মানে এর বেশি অনেক কিছু থাকতে পারে, বা এই তিনটাকে বাদ দিয়ে আপনি চেক লিস্টটা রেডি করতে পারবেন না। বেসিক একদম, হ্যাঁ ভাই। বেসিক লাগবে যে হোয়াট ফ্যাসিলিটিস উইল বি ইউজড ইন দ্য কোর্স অফ রিকভারি। হ্যাঁ, আপনার হট সাইড দিয়ে চলবে না কোল্ড সাইড দিয়ে চলবে, এটা আপনার একটা মানে পার্ট অফ স্ট্র্যাটেজি হতে পারে। দ্য এমপ্লয়ি হু উইল পার্টিসিপেট ইন ডিজাস্টার রিকভারি। তো ডিজাস্টার মোমেন্টে অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে চৌকুশ বা স্কিল লোকগুলোকেই কিন্তু আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, তো তাদের একটা লিস্ট আপনি আগাম করে রাখতে পারেন। দ্য প্রায়োরিটি অফ দ্য সার্ভিসেস দ্যাট নিড টু বি রিস্টোর্ড। ডিজাস্টার মোমেন্টে দেখা যায় আপনি সব ধরনের সার্ভিস কিন্তু আপনার সার্ভার অ্যাফোর্ড করতে নাও পারে। হ্যাঁ, এটা ব্যাংকে তো এটা খুবই হয়েছিল, আমার ব্যাংকে এটা এরকম প্রায় 72 ঘন্টা ফেস করতে হয়েছে, যে ট্রানজেকশনই করা গেছিল না পুরো। এটা 2018 সালের ঘটনা, যখন সিস্টেম একটা থেকে আরেকটাতে শিফট করে তখন পুরো সিস্টেম কলাপস করে গেছিল somehow। তো শুধুমাত্র কোন রকম ঠেকা চালানো গেছে, মানে কোন রকম চেকটা ডেবিট করা যাইত। তো ওইটা হলো আসলে প্রায়োরিটি অফ সার্ভিস, আপনি সবগুলো সার্ভিস দিতে পারবেন কিনা। অন্তত আপনার ক্লায়েন্টদের মাথা ঠান্ডা করার জন্য যেটুকু না করলে না, তো ওইভাবে আমাকে চেকলিস্ট করে নিতে হবে যে কোন সার্ভিসটা দিব আমি ডিউরিং ডিজাস্টার। দেখা গেল আমরা কোল্ড সাইড অপারেশনে যাচ্ছি, কোল্ড সাইড হলে কি আমাকে মিনিমাম 2-3 দিন সময় লাগতে পারে ওটাকে রেডি করতে হবে। তাহলে এই 3 দিন আমি কি করব, কতটুকু সার্ভিস কভার করব, দিস আর দ্য থিংস। সো যেটা এক্সেপশন সেটা হচ্ছে ওয়্যার ইন দ্য অফিস দ্য ডিজাস্টার রিকভারি প্ল্যান ইজ স্টোরড। এটা তো আসলে জাস্টিফাইড ইয়েই না। হ্যাঁ, কোন অফিসে আপনি ডিজাস্টার রিকভারি প্ল্যান স্টোর করবেন, এটা কিছু হলো প্ল্যান স্টোর করবেন। সো এক্সেপ্ট থাকলে একটু খেয়াল করেন, বেশি সতর্ক থাকেন, জানা জানি ভুল হয়ে যায় এক্সেপ্ট থাকলে। Which of the following statements concerning concurrent auditing techniques is not correct? Which one of the following statements concerning concurrent auditing techniques is not correct?
is not correct, এটা প্রায় ওই এক্সেপ্ট টাইপের প্রশ্নই এটা কিন্তু is not correct, একটা ইনকারেক্ট আছে, বাকি তিনটে কিন্তু কারেক্ট ইনফরমেশন আছে রিগার্ডিং কনকারেন্ট অডিটিং। এখানে কিওয়ার্ড হচ্ছে কনকারেন্ট অডিট। তো কনকারেন্ট অডিটে বলতেছে যে ইনকারেক্ট ইনফরমেশন যেটা সেটা হচ্ছে এইতে দেখেন, দে আর স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস অফ জেনারিক সফটওয়্যার প্যাকেজেস। আচ্ছা, ব্যাখ্যা প্রয়োজন। দে আর স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস অফ জেনারিক সফটওয়্যার প্যাকেজেস। আচ্ছা, থাকলো। বাকিগুলা কি হতে পারে, যে রাইট ইনফরমেশন কি কি? একটা যদি ইনকারেক্ট হয় বাকি তিনটা অবশ্যই কারেক্ট হওয়ার কথা। কারেক্ট ইনফরমেশন গুলো আমরা একটু জেনে নিই। দে অ্যালাউ ফাস্টার ডিটেকশন অফ আনঅথরাইজড ট্রানজাকশন। এটা কি হতে পারে? এখানে আমাদের অডিট এক্সপার্ট কে আছে? মান্না ভাই। হ্যাঁ ভাইয়া, এটা হতে পারে, কারণ কনকারেন্ট অডিটিং এর কনসেপ্টটাই হলো যে আপনার ইয়া না করে, ট্রানজাকশন বেসিসে টেস্ট না করে হোল। আচ্ছা, কনকারেন্ট মানে তো হচ্ছে যে এটা সমসাময়িক যে অডিটটা করে নিচ্ছে আমরা, মানে হ্যাঁ, এমন হতে পারে যে ডেইলি বেসিস বা উইকলি বেসিস, মানে যখন যে কাজটা হয়ে যাচ্ছে সাথে সাথে চেকিং হয়ে যাচ্ছে, বিষয়টা তো এরকম। হ্যাঁ, ওটা সাবস্টেন্সিয়ালি, হ্যাঁ, চেকিং আউট অল ট্রানজাকশনস। তার মানে যদি প্রোগ্রাম দরকার। কনকারেন্ট মোডে যদি আমরা অডিট বা আমরা চেকিংটা করি, তাহলে ইট মাস্ট বি এবল টু ডিটেক্ট ভেরি ফাস্টার। হ্যাঁ, ভেরি ফাস্টার, মানে এট এ টাইমে অনেকগুলা ইন্টার রিলেটেড ইস্যু গুলা থাকে একটা ট্রানজাকশনে, সেগুলো একবার যে পেরিয়ডিক যে অডিটটা হয় অন্তত তার আগেই অন্তত ডিটেকশনটা করা সম্ভব। হ্যাঁ, প্রোঅ্যাক্টিভ। আচ্ছা, they allow monitoring system on a continuous basis for fraudulent transaction। একই জিনিস, এটা প্রায় সেম কনসেপ্ট। they allow monitoring a system on a continuous basis। না, কন্টিনিউয়াস অডিট না, এটা কন্টিনিউয়াস অডিট আবার ডিফারেন্ট। না, কিন্তু কনকারেন্ট তো কনকারেন্ট, বাট হ্যাঁ, কন্টিনিউয়াসলি করে না হ্যাঁ, কনকারেন্ট। এটা কনকারেন্টের সাথে সিমিলার যে ইনফরমেশন সেটা চাচ্ছি আমরা। আচ্ছা, হ্যাঁ, the বি আর সি অলমোস্ট সেম। এটা বলছে ফাস্টার, এবং এটা বলছে যেহেতু কন্টিনিউলি আপনি দেখতে থাকবেন ফ্রডুলেন্ট ট্রানজাকশন গুলা, সো এটা মনিটরিংটা অবশ্যই ফাস্টার হবে, ফাস্টার হবে। ডিটেকশনটা আপনার রেগুলার বেসিসে পাবেন। আর ডিতে বলছে দে আর মোস্ট ইউজফুল ইন কমপ্লেক্স অনলাইন সিস্টেমস ইন হুইচ অডিট ট্রেলস have either become diminished or are very limited। এটা একটু ব্যাখ্যা করেন। অডিট ট্রেলটা কি? অডিট ট্রেল কিন্তু একদম বলছি না, অডিট ট্রেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। হ্যাঁ, ডেফিনেটলি। অডিট ট্রেল, হ্যাঁ, অল দ্য স্টোরি অফ দ্য ট্রানজাকশনস একটা সব দেখতে পারবো, লাইক ফর এ পারচেজ। অডিটের জন্য সোর্স ডাটা আর কি। হ্যাঁ, সোর্স ডাটা। সোর্স ডাটার যে চেকলিস্ট সেটাই আসলে অডিট ট্রেলস। They are most useful in complex online system in which audit trails have either become diminished or are very limited। স্টেটমেন্টটা একটু দে আর কঠিন। মোস্ট ইউজফুল কমপ্লেক্স অনলাইন সিস্টেম, বাট এটা তো অনলাইন সিস্টেমে না কমপ্লেক্স। হ্যাঁ, কনকারেন্ট অডিটিং না, অনলাইন অডিটের ক্ষেত্রে আসলে অডিট ট্রেল শব্দটা বেশি ক্লোজ, কারণ they are most useful in complex online system। আচ্ছা, আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখি কি বলতে যাচ্ছে, বেশ বড় করে লেখা। The concurrent auditing techniques are instructions embedded within application or system software such as a database management system that auditors use to collect audit evidence about the reliability of an application while the application is actually processing data। আচ্ছা, অ্যাকচুয়াল যে রিলায়েবল ডেটা আছে এটা তো আসলে একটা সোর্স ডকুমেন্ট। হ্যাঁ, আচ্ছা, concurrent auditing techniques are not standard components। যেটা কিনা ইনকারেক্ট ইনফরমেশন ছিল প্রথম লাইনে, সেটার ব্যাখ্যাটা এখানে পাচ্ছি। concurrent auditing techniques are not standard components of generic software packages। Concurrent auditing techniques require the use of specialized programs with auditor defined parameters that are applied to transactions
during processing to detect unusual patterns. আচ্ছা এখানে কি পাচ্ছেন এই বক্তব্যটার মধ্যে, এই যে জেনারিক সফটওয়্যার প্যাকেজের কথা বলছে যেটা, হোয়াট ডাজ ইট মিন? রায়ান ভাই একটু মাথায় ধরেন, রায়ান ভাই আছেন নাকি? এই বক্তব্যটা আসলে কি, এটা এটা এই রহস্যটা টেনে বের করতে পারলেই হবে। জেনারিক সফটওয়্যার প্যাকেজ দিয়ে আসলে কি মিন করতেছে আসলে, এটার সাথে কনকারেন্ট অডিট বা নরমাল অডিটের কি সম্পর্ক? মান্না ভাই এনি ক্লু? জেনারিক সফটওয়্যার তো বস এটা ফর জেনারিক প্লাস আবার বলছে যে প্যাকেজেস। হ্যাঁ, জেনারিক সফটওয়্যার ইউজুয়ালি ফর পাবলিক ইউজের জন্যই করা হয়, নট সো যদি পাবলিক ইউজের জন্য হয় জেনারিক সফটওয়্যার প্যাকেজ তো ফুলফিল করবে কনফার্ম অডিটিং আচ্ছা, নট স্ট্যান্ডার্ড। আপনি জেনারিক থেকে বের হয়ে আসেন, শুধু একটা প্যাকেজ চিন্তা করেন, কনফাইন্ড একটা প্যাকেজের মধ্যে চলে আসেন। এটা কি এরকম যে কে অ্যাক্সেস পাবে কে অ্যাক্সেস পাবে না, কি চেক করতে পারবে কে পারবে না না? না, অ্যাক্সেসের বিষয় না, সেই অ্যাক্সেস কন্ট্রোল তো অবশ্যই পার্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। আপনার ম্যানেজমেন্ট তো সবাইকে অবশ্যই একই জিনিসের পাসওয়ার্ড দিবে না বা অথরিটি দিবে না। যে ট্রানজেকশন করে সে ট্রানজেকশন নিয়ে পড়ে থাকবে, যে অডিট করে সে অডিট নিয়ে কাজ করবে। হ্যাঁ, তো বিষয়টা হলো এরকম, ধরেন ট্রানজেকশনের জন্য ধরেন আমরা একটা সফটওয়্যার ইউজ করি, বা আপনি ধরেন ইআরপি এর কথাই ধরেন, ইআরপি কি একটা কমপ্লিট প্যাকেজ না? বা ট্যালি ইআরপি যেটাই হোক, এটা ধরেন আপনার একটা কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, মানে স্টেরিওটাইপ জিনিসটা, যাকে বসাই দিবেন সেই কাজটা করতে পারবেন, শিখাই দিলেই হবে। একটা ধরা বাঁধার সিস্টেম আছে, মানে আপনার ফিল্ড গুলো ডিফাইন্ড, কোথায় ডেটা দিবেন, কোথায় এন্টার মারবেন, কোথায় ক্লিক করবেন, একদম জিনিসগুলা ওয়েল ডিফাইন্ড, সেট করা স্টেরিওটাইপ। বাট অডিটিং এর ব্যাপারটা কিভাবে করা সম্ভব, এরকম কোন সফটওয়্যার কি আছে? কম্পিউটার এইডেড হইতে পারে আপনার অডিটিং সিস্টেমটা, কম্পিউটার এইডেড, বাট নট সাচ সফটওয়্যার ইজ অ্যাভেলেবল। সো আপনার লাগবে হলো concurrent auditing techniques require the use of specialized programs with auditor defined parameters. আপনার বিভিন্ন প্যারামিটারে তো আপনি অডিট করবেন, তাই না? আপনার নির্দিষ্ট কোনো প্যারামিটার তো নাই। অডিট শুধুমাত্র ফ্রড ট্রানজাকশন ধরার জন্য যে অডিট তা তো না। এক্স্যাক্টলি, কোনো লট অফ ওয়েজ, মানে এটা আনলিমিটেড একটা ইস্যু। প্যারামিটার তো এটা মানে অনেক কিছু থাকতে পারে। So that are applied to transaction during processing to detect unusual pattern. Unusual patternটা হলো আসলে মূল রহস্য এখানে। ইআরপি তে যা থাকে বা ট্যালিতে যা থাকে এগুলো সবই ইউজুয়াল প্যাটার্ন, বাট অডিটের ক্ষেত্রে এটা আসলে আনইউজুয়াল। আপনি কখন কোন প্যারামিটার নিয়ে কাজ করবেন এটা, বা কিছুটা কোয়ালিটেটিভ, স্পেশালাইজড নলেজও লাগবে, স্পেশালাইজড প্রোগ্রামসও লাগবে। এইটাই বলছে আর কি। এই বক্তব্যটাই আসলে ইররিলেভেন্ট। এটা শুধু কনকারেন্ট অডিট না, এটা অডিটের ক্ষেত্রেও তাই। কম্পিউটার বেসড অডিটও যদি হয় সেক্ষেত্রেও এরকম আসলে কোনো একটা সিঙ্গেল বাটন বা ওয়ান স্টপ কোনো প্যাকেজ নাই যে ওটাতে চাপ দিলেই আপনার সব অডিট বের হয়ে আসবে, তা না। দে আর স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস। হ্যাঁ, স্ট্যান্ডার্ড মানে অল সেট, যে একটা আমব্রেলার নিচে সবকিছু আছে, নট লাইক দ্যাট। এটা একটা আনইউজুয়াল প্যাটার্ন, হেটেরোজেনাস। A large property insurance company has regional centers that customers call to report claims. Although the regional centers are not located in areas known to be prone to natural disasters,
The company needs a disaster recovery plan that would restore call answering capacity in the event of a disaster or other extended loss of service. The best plan for restoring capacity in the event of a disaster would be to reroute call traffic to কি হইতে পারে? খুব সিম্পল প্রশ্ন, এটা একদম সাধারণ জ্ঞানে অ্যান্সারটা দেওয়া যাবে, ঘটনাটা বুঝতে হবে। তার মানে এই সেন্টারটা আসলে কল সেন্টারের কথা বলছে। হ্যাঁ, কল সেন্টার। Although the regional centers are not located in areas known to be prone to natural disaster, the company needs a disaster recovery plan that would restore call answering capacity in the event of a disaster or other extended loss of service. The best plan for restoring capacity in the event of a disaster would be to reroute call traffic to okay. The right answer is non-affected regional centers. এটা right কেন? Non-affected regional centers. Best way. কামাল ভাই আসেননি? আচ্ছা, এই কল সেন্টারটা ছিল কোথায়? ডিজাস্টার প্রোন এরিয়াতে। তাহলে সার্ভিসটাকে যদি আমি এক্সটেন্ড করতে চাই ডিউরিং ডিজাস্টার, তাহলে এটা বেস্ট হয় কোথায়? এটা নন এফেক্টেড রিজনাল সেন্টার যদি ইউজ করা যায় অন্য কোনো এলাকায়, ধরেন নোয়াখালীতে সিডর হইলো, আপনি যদি এটা চাঁদপুরে বা ময়মনসিংহের কোনো আনএফেক্টেড এরিয়াতে কোনো সেন্টার ইউজ করেন, সেক্ষেত্রে এটা একটা ওয়ে, বেস্ট হয়ে হতে পারে, বেস্ট প্ল্যান। এবং সেটা তো আপনার আগে থেকে অ্যারেঞ্জমেন্টটা করে রাখতে হবে। আচ্ছা, আবার আইটিএফ নিয়ে প্রশ্ন আসছে, ইন্টিগ্রেটেড টেস্ট ফ্যাসিলিটি, যে in auditing computer-based systems, the integrated test facility টা কি? এটা আসলে প্লেন প্রশ্ন, যে আইটিএফটা হচ্ছে is a concurrent audit technique that establishes a special set of dummy master files and enters transaction to test the programs using the dummy files during regular processing runs. Integrated test facility in auditing computer-based system, the integrated test facility, ITF টা কি? ITF এর definition এটা completely SEDS 9। ব্যাংকে কিন্তু বস কনকারেন্ট অডিট, ওই যে ব্রাঞ্চ গুলাতে এখন আর হয় না, আগে ছিল কনকারেন্ট অডিট ডিভিশন, প্রতিটা বড় বড় ব্রাঞ্চে ছিল একজন করে কনকারেন্ট অডিট অফিসার নিয়োগ দেওয়া থাকে। এখন মানে আইটি বেসড হওয়াতে আর লাগে না, কারণ এখন তো দিন শেষে তো অন্তত ট্রানজেকশনটা কিন্তু চেকিং করা হয় ব্যাংক, চেকিং করা যায়, এটা মাস্ট। মানে ইভেন দেখা গেল যে ব্যালেন্স শিট, ডেইলি ব্যালেন্স শিট যদি মিলেও যায় তারপর চেক করতে হয়,
কারণ ভুলে ভুলে তো আমিল মিলে যায়। হ্যাঁ। আর সবচেয়ে ভালো মানে আর যত ব্যাংকাররা যে টাকাগুলো চুরি করে আসলে পকেট ব্যাংকিং করে, মানে এরকম এমপ্লয়ি তো আছে আর কি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম গুলো কিন্তু ট্রান্সফার মোডে হয়। ট্রান্সফার মোডে চুরি করলে কিন্তু আপনার ব্যালেন্স শিটে কোনো ইয়ে পড়ে না, ইম্প্যাক্ট পড়ে না। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, আপনার দেখা গেল যে আমি করলাম কি, আমি তো পাসওয়ার্ড আছে বা দুইজন মিলে যদি কাজটা করি, তাহলে 10 লাখ টাকা ধরেন অন্য কোনো ব্রাঞ্চে করে দিলাম, ঢাকা থেকে গাজীপুরের একটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম সেম ব্যাংকের, ওইখান থেকে টাকাটা তুলে নেবে, কোনো সমস্যা নেই। ম্যাক্সিমাম চুরি ওই হয় এবং ধরাও হয়। লোন স্যাংশনে, হ্যাঁ। লোনের ব্যাপারটা আলাদা, লোন তো আলাদা। মানে ডেইলি ট্রানজেকশনের মাধ্যমে যেটা। ইভেন আমি তো 4 তারিখে আমি সোনালী ব্যাংকের হেড অফিসে গেছিলাম। হ্যাঁ, তো এমডির দপ্তরে দেখি যে শুনানি চলতেছে, বুঝছেন? হ্যাঁ, এই যে ভিজিলেন্স আর ডিসিপ্লিন ডিভিশন থেকে অনেকগুলো আসামি নিয়ে আসছে, তো এমডি সাহেব ওগুলো শুনানি করতেছে, মানে চূড়ান্ত শুনানি। এরপরে আর কি ডিসিশন হবে তাদেরকে টার্মিনেট করা হবে কি হবে না। তো দেখলাম 3টা ছেলের একই দোষ, মানে আচ্ছা। একজন হচ্ছে ভল্ট থেকে টাকা চুরি করছে, হাই হ্যাঁ। সরাসরি এত ছেঁচড়া চুরি। ইয়াং ছেলে ভাই, একদম চাকরিতে জয়েন করছে 19 বা 21 সালে মনে হয়, চাকরির বয়স এতই হাই, কম, এত পিচ্ছি কম। একটা ছেলে। সে মানে ও ক্যাশে, অফিসার ক্যাশ, ভল্টে যা টাকা রাখছিল আর কি, মানে ভুলভাল ডিনোমিনেশন দিয়ে টাকা সরাই নিছে। এটা তো ধরা খুবই সহজ। ব্যাংকের টাকা অন্তত ক্যাশ মোডে চুরি করে, ক্যাশ বা আপনার ট্রান্সফার যেটাই বলে, এটা 48 ঘন্টা যায় না আর কি, ধরা আরেকটা বস, পড়ে। যারা ক্যাশে থাকে ওরা কি এটা করতে পারে? এখানে ইন্টারনাল কন্ট্রোল কি, লাইক এটা জাস্ট কিউরিওসিটি আমার। ওই ধরেন নকল টাকা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাইরে থেকে নিয়ে ব্যাগে ঢুকছে সেম অ্যামাউন্টে, ধরেন 5 লাখ টাকা। এই দুষ্টামিটা যে কেউ করে না এটা বলবো না অবশ্যই, কারণ এটিএম বুথেও জাল টাকা পাওয়া যায়। তার মানে হলো সামথিং রং। তাহলে 5 লাখ টাকায় একটা নোট ঢুকে দিতে পারলেই তো অনেক। এটা যে কেউ করে না তা না, এরকম দুষ্ট লোক অবশ্যই সব জায়গাতেই আছে, ভালো খারাপ সবখানে আছে। বাট কিন্তু ভল্টে আপনি একটা পুরো 2-4টা বান্ডেল গায়েব করে দিয়ে সাজায় রাখলেন, এটা এটা হয়তো এটা এটা র র চুরি। সবচেয়ে দুর্বল বুদ্ধি আর কি, 48 ঘন্টা পার হবে না এটা। তার কিন্তু আগে ধরা পড়ে। রাজশাহীতে কোনো একটা প্রাইভেট ব্যাংক, মোস্ট প্রবাবলি প্রিমিয়ার ব্যাংক বা অন্য কোনো, যে জুয়া খেলতো আর কি, ক্যাশিয়ার, হেড ক্যাশিয়ার জুয়া খেলতো অনলাইন। ও মাই গড, হ্যাঁ, সে 3 কোটি টাকা ভল্টের টাকা খেয়ে দিচ্ছে আর কি, ডেঞ্জারাস। সে জেলে আছে। এইটা আসলে তাদের ইন্টারনাল কন্ট্রোল বলে কোনো কিছু আছে কিনা সন্দেহ আসলে, যে দিনের পর দিন সে জুয়া খেলে গেল 3 কোটি টাকা সরাই ফেলছে, এটা কঠিন কাজ। মানে তার মানে ওদের কন্ট্রোল আসলে খুবই দুর্বল। নর্মালি ভল্টের টাকা সরাইলে পরের দিন দেখা যাবে মিলবে না, ক্যাশ মিলবে। আর তারপরে আরেকটা দেখলাম, ও লোন স্ক্যাম করছে আর কি, ভুয়া লোন ক্রিয়েট করে টাকা পকেটিং করছে। চাকরি থাকবে না আর কি। একদম। Okay, a critical aspect of disaster recovery plan is to be able to regain operational capability as soon as possible. As soon as possible. In order to accomplish this, an organization can have an arrangement with its computer hardware vendor to have a fully operational facility. আর দরকার আছে, এটা কি বোঝাচ্ছে? Fully operational বলে দিচ্ছে। তাহলে এটা কোন সাইট, হট সাইট না কোল্ড সাইট? Fully operational facility available. Hot side. Hot site. Many organizations are critically dependent on information systems to support daily business operations
Consequently, an organization may incur significant loss of revenues or incur significant expenses if a disaster such as a hurricane or power outage causes information systems processing to be delayed or interrupted. আচ্ছা বুঝলাম এটা সাইক্লোন বা ঝড় হবে। A bank, for example, may incur significant penalties as a result of missed payments. Okay. Which of the following management activities is essential to ensure continuity of operations in the event a disaster or catastrophe impairs information system processing? এখানে প্রতিষ্ঠান হিসেবে ইন্ডিকেট করা হয়েছে একটা ব্যাংক, আর ঘটনা বলছে যদি এরকম সাইক্লোন বা হ্যারিকেনের মতো একটা ঘটনা ঘটে সেক্ষেত্রে সিগনিফিক্যান্ট লস অফ রেভিনিউ তো হইতেই পারে। সার্ভিস হ্যাম্পার হওয়া মানে তো আপনার রেভিনিউ হ্যাম্পার হবেই। সেক্ষেত্রে প্রশ্নটা কি যে which of the following management activities is essential to ensure continuity of operations in the event a disaster or catastrophe impairs information system processing? মানে এই ক্ষেত্রে আপনার প্রিভেন্টিং মেজার কি হইতে পারে আসলে ইফেক্টিভলি? এখানে তো কোনো কিছুই নাই। যে চেঞ্জ কন্ট্রোল প্রসিডিওর, ইলেকট্রনিক ভল্টিং, আর রিভিউ অফ ইন্স্যুরেন্স কভারেজ, বেস্ট কি আছে কন্টিনজেন্সি প্ল্যানিং। স্পেসিফিক করে নাই, মানে গ্রস ছেড়ে দিচ্ছে আর কি। গ্রস দিচ্ছে আর কি, কারণ একটা নির্দিষ্ট একটা অ্যাক্টিভিটি দিয়ে আসলে এটাকে কভার করা সম্ভব না। মানে খুব বড় ধরনের ওই নার্গিসের মতো ঝড় হইলে আপনার একটা ব্যাংকিং মানে অন্তত পেমেন্ট সিস্টেমটা চালু রাখার জন্য কি করণীয়, তো সেটার জন্য আপনার একটা ভালো মানে গ্রেটার একটা প্ল্যান থাকতে হবে, সেটাকে ওভারঅল কন্টিনজেন্সি প্ল্যান বলে ছেড়ে দিচ্ছে আর কি। Okay. পরের প্রশ্ন, a company has in its disaster recovery plan a process to store in a secure off-site warehouse building a backup of its current financial operating systems. What type of backup location is the company most likely using? মজার প্রশ্ন হলো এটাই যে হট সাইট আর কোল্ড সাইটের মানে বেসিকটা আমরা জেনে গেছি, বাট বারবার প্রশ্ন আছে, শুধু কথার ম্যাটার। এটা রাইট আনসার আমরা দেখতে পাচ্ছি যে কোল্ড সাইট। এখন দেখেন তো সেন্টেন্সের ফরমেশনটা এখানে দেখবো, এইটাই হলো মূল বিষয়, কিভাবে আসলে কোল্ড সাইটটা মিলাইতে যাচ্ছে তারা। আমি ভুলবশত এটাকে হট সাইটে ক্লিক করার সম্ভাবনা আছে কিনা। The company has in its disaster recovery plan, the plan আছে a process to store in a secure আচ্ছা off-site warehouse, মানে দূরে কোথাও। হ্যাঁ, তো কোল্ড সাইটের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে তাদের বিল্ডিং আর পাওয়ারটা অ্যাভেলেবল থাকতে হবে। তো বুঝলাম যে ওয়্যারহাউস বিল্ডিং a backup of its current financial operating system. What type of backup location is the company most likely using? এটা যে কোল্ড সাইট কিভাবে শিওর হলাম? কিভাবে শিওর হলাম সেটা এখানে তো দেখেন কম্পোনেন্টের দিকে খেয়াল করতে হবে। কোল্ড সাইটের আপনার এলিমেন্ট কিন্তু বেসিক এলিমেন্ট যেটা রেডি থাকে সেটা হচ্ছে বিল্ডিং নেটওয়ার্ক বিল্ডিং প্লাস পাওয়ার। আচ্ছা, এটা থাকবেই, ইট শুড বি, এটা মানে মাসে মাসে আপনি ভাড়া দিতেই থাকবেন এটা। কিন্তু যেটা থাকবে না সেটা হলো হার্ডওয়্যার সফটওয়্যারটা অ্যাভেলেবল থাকবে না। হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার, these are not available but agreed
আপনার এগ্রিমেন্ট করা আছে, হ্যাঁ আন্ডার এগ্রিমেন্ট উইথ ভেন্ডরস, এটা বলার পরে আসবে, বাট এটা রেডি আছে। এখানে যেটা বলছে শুধুমাত্র বিল্ডিং এর কথা বলছে, স্পেসের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ তো এইভাবে আমাকে বের করে নিতে হবে। কিন্তু আমরা যেন এইটা কনফিউশন আসে কোথায়, আমরা মনে করি কি যে অফ সাইট ওয়্যার হাউস বিল্ডিং, দূরে কোথাও একটা বিল্ডিং নেওয়া আছে এবং ওখানে সবকিছু রেডি আছে। ওইটা যদি ভেবে বসে থাকেন তাহলে আপনি হট সাইটে ক্লিক করে দেবেন। এক্স্যাক্টলি এইটাই হয়। আন্ডারস্ট্যান্ডিং অফসাইট ওয়্যারহাউস হ্যাঁ যেটা বিল্ড করে, বিল্ডিং ব্যাকআপ অফিস হ্যাঁ, এখন বিল্ডিং বলতে দেখা গেছে যে আমরা বিল্ডিংটাকে পুরো ফাংশনিং করে চিন্তা করতেছি যে ওটা অলরেডি ইন ফাংশন, তা না। এটা শুধুমাত্র একটা এলিমেন্টকে ফোকাস করছে, সেটা হচ্ছে যে অফসাইট ওয়্যার হাউস বিল্ডিং, এ ব্যাকআপ ফর ইটস কারেন্ট ফাইন্যান্সিয়াল অপারেটিং সিস্টেম, সেই হিসাবে এটা কল সাইট। বাট বস শুধু যদি এটা হয় তাইলে আপনার ধরেন যে কারেন্ট ফাইন্যান্সিয়াল অপারেটিং সিস্টেমের ব্যাকআপ পসিবল কিভাবে? আমি কি বলতে বুঝছেন, ধরেন আমার ইলেকট্রিসিটি আর বিল্ডিং আছে, কারণ অপারেটিং সিস্টেম ডেফিনেটলি ব্যাকআপ যদি রাখতে হয় আমার তো আপনার ওই হার্ডওয়্যার সফটওয়্যার লাগবে, এরকম একটা মনে হয় আমার। না, হার্ডওয়্যার সফটওয়্যারের জন্য তো নিশ্চয়ই আপনার এই ধরনের প্রতিষ্ঠানগুলা, অন্তত যাদের হট সাইট ফুল সাইট নিয়ে ভাবনা আছে, ডেফিনেটলি তো লার্জ ইনস্টিটিউশন, ছোটখাটো প্রতিষ্ঠানের জন্য তো এগুলো দরকারও নাই। না না হ্যাঁ, তো বড় প্রতিষ্ঠানগুলো তো অবশ্যই ভেন্ডর বেসড, ইভেন সফটওয়্যারের জন্য। এটা যদি ফিনান্সিয়াল প্রতিষ্ঠান বলছে, ধরেন এটা একটা ব্যাংকের কথাই মিন করছে, ব্যাংকগুলো তো সবাই ভেন্ডর বেসড, সফটওয়্যার গুলো তো কোনো না কোনো ভেন্ডর দিচ্ছে। হ্যাঁ, তো আপনার যদি ঘর ভাড়া করা থাকে গাজীপুরে, তাহলে আপনি শুধু কম্পিউটার সোর্সকে বলে দিবেন 100 পিস পিসি পাঠিয়ে দিবে, হার্ডওয়্যার যা যা লাগাই দিল সাজাই দিল, আর সফটওয়্যার যার কাছ থেকে নিতেন আগে ওরা সফটওয়্যারটা ইনস্টল করে দিবে, দিয়ে আপনি ওখানে হয়তো কাজ চালাই নিতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি হার্ডওয়্যার আর সফটওয়্যারটা আগেই ফাংশনিং করছেন না, খালি আপনি বিল্ডিংটা আর ইলেকট্রিসিটির বিল দিয়ে যাচ্ছেন আপাতত। এটা হলো কোল্ড সাইটের নমুনা। আর এটা মোস্ট ইফেক্টিভ কারণ হলো যে এটা লেস কস্টলি, আর যেহেতু Less শুধু costly. আপনার কারেন্ট ফাইন্যান্সিয়াল অপারেটিং সিস্টেম ইয়ে করবো, সো কোর সাইড ইজ অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট। কোল্ড সাইটের উদ্দেশ্যটা আসলে মানে উইদিন শর্ট নোটিস যেন রিকভার করা যায়। রিকভার আর হট সাইট যদি থাকে তাহলে বুঝতে পারবো 1 সেকেন্ড সময় দেওয়ার সময় নেই। এক্সাম A company is following a plan to continue operations if a place of business is affected by disaster. The plan is most likely called, এই প্ল্যানটাকে কি বলবো? এটা সহজ প্রশ্ন, যেটা হচ্ছে বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং। The company is following a plan to continue operations if a place of business is affected by disaster. ডিজাস্টারের সময় স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, একটা সিম্পল প্রশ্ন। তার মানে এখানে যদি বিসিপি না থাকতো, বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং না দিয়ে যদি কন্টিনজেন্সি থাকতো, সেটাও আমরা রাইট আনসার দিতাম। হ্যাঁ কন্টিনজেন্সি প্ল্যান, কন্টিনিউয়াসলি প্ল্যান পার্ট অফ So the use of generalized audit software package. The use of generalized audit software package. So এটা আমরা জানি না সামনে কি চাচ্ছে, যে the use of generalized audit software package is something, সেটা হচ্ছে is a major aid in retrieving information from computerized files. এটা সিম্পল প্রশ্ন, প্যাসগোস নাই। জেনারেলাইজড সফটওয়্যার প্যাকেজ, সেটা হলো এই টার্মটা ইউজ করে, জেনারেলাইজড অডিট সফটওয়্যার জিএস enables auditor to access client data. GS is designed to permit auditors to process data needed in audits. GS packages can select sample data from data files, check computations, and search the data files for unusual items. So GS এর আপনার ক্যারেক্টারিস্টিক্স যদি যে প্রশ্ন থাকে, so it will cover. So GS এর বৈশিষ্ট্য কি কি, কি জন্য তৈরি করা হয়েছে, যে ডিজাইন টু পারমিট অডিটরস টু প্রসেস ডেটা নিডেড ইন অডিটস, এক নাম্বার। দুই নাম্বার হলো যে ইট ক্যান সিলেক্ট স্যাম্পল ডাটা ফ্রম ডেটা ফাইলস, ইট ক্যান চেক কম্পিউটেশনস and search the data files for unusual items.
যদি টেলকো ব্যাংক গুলা এগুলো ইউজ করে Right. অডিটররা। So শুধুমাত্র এখান থেকে 2-3টা প্রশ্ন সেট করা যায়। জার্নালিস্ট স্ট্রাকচার। So when attempting to restore computer facilities at an alternate site following a disaster, which one of the following should be restored first? এটা ভালো প্রশ্ন, বিজনেস কন্টিনিউটির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ধরেন আপনার হট সাইট বা কোল্ড সাইট যেটাই আপনি রেডি করেন না কেন, কোল্ড সাইটটা তো একসময় হট সাইটে কনভার্ট হবে, আর হট সাইটটা তো অলরেডি ইন ফাংশন। সেক্ষেত্রে অথবা অন্য কোনো ভাবে আমরা যে কন্টিনজেন্সি প্ল্যান থাক না কেন, সবার আগে কোনটাকে রিস্টোর করবেন? অপারেটিং সিস্টেম ছাড়া কিছু হবে না, সেটা অপারেটিং সিস্টেম। ওটা থাকলে সবই। এটাও কিন্তু হট সাইট কোল্ড সাইটের প্রশ্ন, তো এটা আমি ভালোই অনেকগুলো অ্যাভয়েড করব। কথা টুইস্ট ছাড়া কিছুই নাই। আচ্ছা, in one company the application system must be in service 24 hours a day. Acha, the company's senior management and information systems management have worked hard to ensure that the information systems recovery plan supports the business disaster recovery plan. Acha, a crucial aspect of recovery planning for the company is ensuring that he ensure করে ঘটনাটা কি, the crucial aspect, most critical aspect of recovery planning for the company is ensuring that প্রশ্নটা এখান থেকে শুরু করলেও যথেষ্ট, এইটা না দিলেও চলে, এটুক না হলেও চলে। The crucial aspect of recovery planning, the crucial aspect হলো যে organizational and operational changes are reflected in recovery plans. এটা কি হতে পারে? কেন ক্রিটিক্যাল বলা হচ্ছে কেন যে organizational and operational changes are reflected in the recovery plans? এইটা এক্স্যাক্টলি, কারণ বিজনেস কন্টিনিউটি রিকভারি প্ল্যানস ফর এনি ফিউচার ইভেন্ট। তো ইন দ্য মিন টাইম অর্গানাইজেশনাল এন্ড অপারেশনাল চেঞ্জ অ্যান্টিসিপেট করতে পারে ম্যানেজমেন্ট। তো যদি এরকম থাকে যে সেটাও ইনকর্পোরেট করতে হবে, রিফ্লেক্টেড করতে হবে। আদারওয়াইজ আপনি ধরেন 6 মাস পর একটা ইভেন্ট হলো, ইন দ্য মিন টাইম অনেক কিছু চেঞ্জ হয়েছে অর্গানাইজেশনাল লেভেলে, তখন আপনার রিকভারি প্ল্যান তো ডিফারেন্ট, ওটা রিফ্লেক্টেড না, তখন তো এক্সাক্ট। কারণ এই চেঞ্জের ফলে তো একটা বিহেভিয়ারাল চেঞ্জও আসতে পারে এমপ্লয়ীদের মধ্যেও, বা পুরো সিস্টেমে একটা চেঞ্জ আসবে। বিহেভিয়ার চেঞ্জ ইম্পর্টেন্ট। এটা তো অ্যাজ ইউজুয়াল কোনো সিস্টেম না। হ্যাঁ, Also, the crucial aspect of recovery planning for companies is ensuring that organizational and operational changes are incorporated in the plan, because such changes have the potential to make the recovery plans inapplicable. এখন বলছে ধরেন আপনি নরমালি প্রতিদিন যেভাবে অফিস করতেন মতিঝিলে গিয়া বা গুলশানে যায়, ধরেন হট সাইড কোল্ড সাইড দিয়ে যদি আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি, আপনাকে যাইতে হবে গাজীপুর, আপনার অ্যাকোমোডেশন থেকে শুরু করে এমপ্লয়ি বিহেভিয়ার থেকে শুরু করে অনেক কিছুতেই চেঞ্জ আসবে, অর্গানাইজেশন এন্ড অপারেশনাল দুই দিক থেকে। সো তখন কি কি ইম্প্যাক্ট করতে পারে সেই চেঞ্জ গুলাকে মাথায় রেখে আমার প্ল্যানটা সাজাইতে, ইনকর্পোরেট চেঞ্জেস আর ইনকর্পোরেটেড। আচ্ছা, এটার জন্য যে কি কি চেঞ্জ গুলো হবে, আচ্ছা এটাও একটা ইম্পর্টেন্ট। এটা হলো যে প্রসপেক্টিভ চেঞ্জেস হইতে পারে অর্গানাইজেশন, আর এটাও জাস্ট মানে ডিজাস্টার হইলে কি ধরনের অল্টারনেটিভ ইউজ করার ফলে চেঞ্জ হতে পারে, যেটা আপনি বলেন। নাইস।
আসলে এখানে বিষয়গুলো যদি মনে হচ্ছে টেকনিক্যাল, আসলে আমাদের ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে আমাদের শুধু মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। আপনাকে আমাদের কাজ হলো করায় নেওয়া বা এই সাজেশন গুলো দেওয়া রাইট টাইম, বা এই প্ল্যানিং এ যারা যুক্ত থাকবে তাদের এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা, আমাদের কাজ অতটুকুই। A company's management is aware that, এই শব্দটা ইম্পর্টেন্ট, কোম্পানিজ ম্যানেজমেন্ট ইজ অ্যাওয়ার। ওই যে আমাদের এই অ্যাওয়ারনেসটাই দরকার, আর বেশি কিছু প্রোগ্রামিং শিখতে বলেনি। That it cannot foresee every contingency, আপনি সবকিছু ইমাজিন আগে থেকে নাও করতে পারেন। Even with the best planning, খুব ভালো প্ল্যানিং হওয়া সত্ত্বেও, management believes however that a more through recovery plan increases the ability to resume operations quickly after an interruption and thus to কি হইতে পারে, improve the ability to resume operations quickly. আচ্ছা, অনেক সময় দেখা যায় ফোরসি করতে পারিনি, অ্যান্টিসিপেটও করতে পারিনি। beyond your anticipation, even after the best planning. Management believes, however, that a more thorough recovery plan increases the ability to resume operations quickly after an interruption and thus to, মানে শুধু একটা জায়গাতে এমফাসিস করা হয়েছে মনে হচ্ছে এখানে, এটা যে খুব আমার যদি সহজ। এখানে কাস্টমার অব্লিগেশন, ছোট্ট ট্রিক্স আছে, প্রশ্ন কিছুই নাই এখানে, আসলে প্রায়োরিটিটা বলছি, প্রায়োরিটি কোনটা আমার ইয়ে করতে হবে। মূল ফোকাসটা কি থাকবে, যেহেতু আমার মেইন ইয়ে হলো যে মেইন কাস্টমার, ফোকাস সেটা লাইফ হচ্ছে ব্লাড, কাস্টমারের অব্লিগেশন ফুলফিল করা ইনস্ট্যান্ট। মানে এই মুহূর্তে নিশ্চয়ই আপনি প্রফিট ম্যাক্সিমাইজ নিয়ে চিন্তা করবেন না, না ডেফিনেটলি না। মানে আগে পিট বাঁচাইতে হবে। Obligations to customers. Outputs of the purchasing and expenditure cycle in an accounting information system include all of the following except outputs of the purchasing and expenditures cycle in an accounting information system include all of the following except একই। Purchasing and expenditure cycle. Outputs of the purchasing and expenditure cycle. Expenditure cycle. An accounting system. In an accounting information system include all of the following except. Accounting information system is the purchasing expenditure cycle. রিলেটেড ইনফরমেশন দেবো না ভাইয়া কনসেপ্টটা? কোনটা? পারচেজিং যেহেতু বলছে, তাহলে ইনভেন্টরি রিলেটেড কিছু হবে না? পারচেজিং হলে ইনভেন্টরি হতে পারে, এন্ড এক্সপেন্ডিচার আসলে পারচেজের সাথে এক্সপেন্ডিচারের সম্পর্ক আছে, পারচেজ করতে গেলে আপনার এক্সপেন্ডিচার হবে। হ্যাঁ, এখানে একটু টেক্সট বুকের একটু সাপোর্ট লাগবে। এখানে আপনি দেখবেন যে এরকম কিছু অ্যাক্টিভিটিস এর কথা বলা আছে। হ্যাঁ, পারচেজিং সাইকেল, এক্সপেন্ডিচার সাইকেল, রেভিনিউ সাইকেল, হ্যাঁ, তাদের লিস্ট অফ অ্যাক্টিভিটিস আছে, এটা জানলে একটু সহজ হবে। আচ্ছা ভাই, ওই যে ডিসক্রিপেন্সি রিপোর্টস, এটা এটা বলতে কি বোঝানো হয়েছে? যে আচ্ছা, হ্যাঁ, ডিসক্রিপেন্সিটা কি মান্না ভাই? Discrepancy reports, that means আপনার ধরেন পারচেজিং ইনফরমেশন যে আছে ইন টার্মস অফ ভ্যালু এন্ড নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সেটা কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, জাস্ট দুটো যে আমরা যে ট্যালি করি
ট্যালি করার পরে কোনো ডিসক্রিপেন্সি পায়, ভ্যালিডিটি চেক। হ্যাঁ হতে পারে যে এরকম ধরেন টোটাল পারচেজিং ফিগার এন্ড দ্য ভেন্ডর লিস্ট ধরে ওটার তখন ডিসক্রিপেন্সি আছে কিনা, যে আসলে তো অ্যাকচুয়ালি এখানে যেটা দেখতেছি আমরা যে ম্যানেজিং এন্ড কন্ট্রোলিং ইনভেন্টরিজ, এটা হলো ম্যানেজিং এন্ড কন্ট্রোলিং ইনভেন্টরিজ, এটা কিন্তু এক্সেপশন, মানে এইটা দিস ইজ, এক্সেপশন। হ্যাঁ এটা এক্সেপশন, এটা না। এটা প্রোডাকশন সিস্টেমের, হ্যাঁ। So, অ্যাকাউন্টিং সিস্টেমের। এক্স্যাক্টলি আমার যে এআইএস আছে, এআইএস এ আপনার পারচেজিং আর এক্সপেন্ডিচার সাইকেল যেটা কিনা ইনক্লুড করে সেটা হচ্ছে ডিসক্রিপেন্সি রিপোর্ট, ক্যাশ রিকোয়ারমেন্টস ফরকাস্ট, চেকস এন্ড পেমেন্ট অ্যাডভাইসেস। এটা অন্য জিনিস। ম্যানেজিং এন্ড কন্ট্রোলিং ইনভেন্টরিজ টোটালি ডিফারেন্ট জিনিস। এটা যদি পারচেজিং ইনভেন্টরি হইতো তাহলে ঠিক ছিল আর কি, কিন্তু ইনভেন্টরি যখন আপনি স্টোর করে ফেলছেন সেটা ম্যানেজ বা কন্ট্রোল করতেছি আমি অন্য কোনো ভাবে। এটা কত নম্বর প্রশ্ন ছিল? 192, 93। ও 93 তো লাস্ট প্রশ্ন, 200 পর্যন্ত তো নাই। সো আমরা তো এফ এ চলে গেছি, সরি অ্যাডভান্স চলে গেছি। আমরা সেকশন ই এর প্রশ্ন শেষ করে ফেলছি আর কি। এটা 193 পর্যন্ত আর কি শেষ। হ্যাঁ, প্রশ্ন কিন্তু বেশি নাই, মাত্র 193টা, 1 থেকে 193, 200টা ছিলই না। সেকশন ই অনলি 193। তাহলে এটা পুরাটার উপরে একটা টেস্ট দেওয়া যায় নাকি, পুরো সেকশন ই নিয়ে? কবে দেওয়া যায়? আগামী শুক্রবার। জি সম্ভব। 1 সপ্তাহ পুরো পড়াশোনা করেন, কালকের ক্লাস দরকার নেই, শনিবার কালকে বাদ দিই। হ্যাঁ, টানা 1 সপ্তাহ এটা নিয়ে পড়ে থাকেন। আমি ভালো একটা সেট কোশ্চেন নিয়ে আসবো অন্য কোনো জায়গা থেকে। আপনারা এই 193টার মধ্যেই থাকেন, এটার মধ্যেই থাকেন। আর কিছু কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো একটু বের করে নেন। হ্যাঁ, আর এটা ডকুমেন্ট ফাইল যদি কারো ডক ফাইল যদি কারো কাছে না থাকে আমাকে বলেন, আমি দিয়ে দিব। আর আমি কোশ্চেন 50টা কোশ্চেন সেট করব, 50 কোশ্চেন। কোশ্চেনটা দিব আপনাদেরকে বুধবারে, বুধবারে দিয়ে দিব। আপনার বুধবার বৃহস্পতিবার রাতে ট্রাই করলেন, বা আরো একদিন আগে দিতে পারি, মঙ্গলবারে দিলাম, দেখা গেল সবাই ব্যস্ত থাকেন। আপনি এক সিটিং এ যদি 50টা অ্যান্সার নাও করতে পারেন, 2 দিন বা 3 দিন মিলে আপনি করেন 50টা কোশ্চেন, এনি হাউ টাচ করেন। হ্যাঁ, যে কয়টা ভুল হয় হোক, আমরা শুক্রবার সেশনে এটার এক্সপ্লেনেশন করবো, অ্যাজ ওয়েল এজ আমরা স্কোরটা জেনে নেব, কার কত স্কোরিং করাটা দরকার। বাস টাইমিং কনসিডার করবো না, তাই না? এই সময় আমরা আপাতত Like, এই মুহূর্তে পরে এটা সেটা। প্রায়োরিটি না। এটা পরে যদি পারেন এটা আলহামদুলিল্লাহ, কিন্তু এরকম বাইন্ডিংস দেওয়ার দরকার নাই। নাই। 50টা কোশ্চেনের আপনার ইউজুয়াল টাইম রিকোয়ারমেন্ট 1.8 করে হলে কত হয়? 90 মিনিট লাগবে আপনার। 90 মিনিট। হ্যাঁ, তো না 90 মিনিট। ওটা না করি বাস, কারণ হ্যাঁ, মানে এখন কনসেপ্টটা বোঝার চেষ্টা করা, এক্স্যাক্টলি। এখন অ্যাকুরেসিটাতে জোর দেন, অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট। অথবা একটা জিনিস করতে পারেন, আমি ধরে নিলাম আপনার ধরেন আমি যদি মঙ্গলবারেও কোশ্চেনটা পাঠাই, বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আপনাকে শেষ করতেই হচ্ছে। এখন ধরেন 2 দিন আফটার অফিস আপনি হয়তো 25টা প্রশ্নের টার্গেট নিলেন, 45 মিনিট তো অন্তত বের করা যাবে। হ্যাঁ, এইটা আপনি চেষ্টা করেন যে আমি 45 মিনিটসের মধ্যে 25টা পারলাম কিনা। না পারলে আপনি 65 মিনিটস ইউজ করেন, এটা কেউ দেখবে না, সমস্যা নেই। চেষ্টা থাকবে যে আমি মানে টাইম কনজাম্পশনটা যেন কম হয়।
জাস্ট একটু ইয়া করা, মাইনর ফোকাস। এই মুহূর্তে এটা ম্যান্ডেটরি না, অ্যাকুরেসিটা দরকার। তো এটা একটু জাস্ট রিভিউ করতে থাকেন, দেখা যাক আমরা অন্য একটা কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন সেট করব, আমরা দেখি কার কত স্কোর আসে। এই বস যে রাজশাহী কি দেখতেছেন, রোদ নাকি বস? আমার তো ঢাকাতেই বেশি কষ্ট হয়েছে এই এক সপ্তাহ। ঢাকায় আসলে কিন্তু খুব বৃষ্টি টিষ্টি, ঠান্ডা বাতাস, অনেক তাই না? সুন্দর ওয়েদার। হ্যাঁ এখানে সেই ওয়েদার। একটু মেঘলা আর কি, আচ্ছা, রোদ নাই, কিন্তু গরম আছে প্রচুর। মনে হয় বৃষ্টি নামবে অনেক জোরে ঢাকাতে, মনে হচ্ছে ব্ল্যাক ঢাকাতে হয়ে গেছে, এখন থান্ডারিং হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, ঠান্ডারই হইতেছে। খুবই ভালো। ঢাকা, ওখানে লোকজন বেশি, মসজিদ বেশি, তো বৃষ্টি হয় বেশি। না, তবে এই হিট অফিসারের সুফল কিন্তু রাজশাহী পাচ্ছে, কারণ ব্যাপক পরিমাণে হিট আছে রাজশাহীতে। দেখা যাক, আল্লাহ বর্ষা বৃষ্টি হইলে বাঁচি আমরা।